আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমাইয়ানুর কামার। আমি আজকে আপনাদের যে গাইডলাইন সেশন, ডিকার্ডের গাইডলাইন অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস, আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস টপিক, একটু আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কিভাবে অ্যান্সার করলে আমরা একটু বেটার মার্কস পাবো এবং আসলে কোন সাবজেক্টগুলোতে, কোন বিষয়গুলোতে বেশি আমাদের এমফাসিস দেওয়া দরকার, মানে আমাদের রেজাল্টটা আহ, কোনটার উপরে বেশি বেস করে আমাদের দেখা যায় যে আমরা আমরা ইউজুয়ালি সবাই জানি যারা আমরা ডিকার্ডে আছি যে আমাদের ডিকার্ডের রেজাল্ট খুব বেশি ভালো না। তাই না? আমরা আশানুরূপ রেজাল্ট খুব বেশি পাই না। দেখা যায় যে ওভারঅল 50% যদি পাস হয়ও, তারপরও অনেক ইনস্টিটিউট এমন আছে যে যেগুলোতে আমরা দেখি যে 0% পাস, 10% পাস, এরকম আমরা দেখে আসছি বেশ কিছুদিন ধরে। তো এগুলোর কারণ আসলে কি? এগুলোর আমাদের হাতে যেটুকু সময় আছে, সেটুকু সময় আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং কোন বিষয়গুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, এবং এই এই আপনাদেরকে এই অল্প সময় যারা আর কি জুলাই এক্সামিনি তাদের জন্য আমরা বলবো যে এই 6 মাস আপনারা কিভাবে প্রিপারেশন নিলে আপনাদের জন্য হেল্প হবে, এবং সিনাপস এই এই বিষয়ে আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে, সেটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি ডক্টর সুমাইয়া নূর কামার। আমি আপনাদের সবাইকে আজকে এই প্রচন্ড শীতের সন্ধ্যায় আপনারা কষ্ট করে যারা জয়েন করেছেন, তারা সবাই আমি ধরে নিচ্ছি সবাই আমরা ডিকার্ডের। তো সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আমি ডিকার্ড পাশ করেছি 2024 জুলাই। তারপর থেকেই মোটামুটি তারপর থেকেই আমি এই সিনাপসের সাথে, ডিকার্ড ব্যাচের সাথে মেন্টর হিসেবে আছি। এবং নিজে 2 বছর ডিকার্ড নিয়ে যেটুকু পড়াশোনা করেছি, এবং এরপরে 3 বছর সবাইকে একটু গাইডলাইন দেওয়া, কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা, এবং মানে সবার সাথে থাকাতে আমার যেটুকু নলেজ হয়েছে। আমি ছাড়াও আপনারা জানেন, আপনারা সবাই তানিয়া শারমিন আপুকে চেনেন। তানিয়া আপু আছেন, এবং আমাদের রিয়াসাত আজিম ভাই আছেন, উনিও একটু পরে জয়েন করে আপনাদের সাথে কথা বলবেন। তো আমরা সবাই একটা প্রচেষ্টা নিয়ে আর কি আবার একটা নতুন ব্যাচ শুরু করছি ইনশাল্লাহ। যারা জুলাই 2026 এক্সামিনি তারা, এবং আমি আশা করব, আমি ধারণা করছি আমাদের সাথে এরকম অনেকে জয়েন করেছেন যারা এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, যারা হয়তো এখনো আপনারা পড়াটা গুছিয়ে উঠতে পারেন নাই, কিভাবে পড়া শুরু করতে হবে সেটাই হয়তো এখনো বুঝে ওঠা সম্ভব হয় নাই। এটা আমাদের সাথেও ফার্স্ট ইয়ারে হয়েছিল। যে প্রবলেমগুলো আমরা ফেস করেছিলাম সেগুলো থেকে শিক্ষা নিয়ে, এবং আমরা এতদিনে যেটুকু আমরা গুছিয়েছি সেগুলো মিলিয়ে আমাদের একটা চেষ্টা থাকবে যে আপনাদের সামনে পরীক্ষাটাকে আমরা কতটুকু সহজ করতে পারি। হ্যাঁ, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই আসি। আমরা জানি যে আমাদের সিলেবাসটা খুব কমপ্লিকেটেড, তাই না? আমরা যারা রিকার্ডে আছি আমাদের একটা প্রপার সিলেবাস কিন্তু কোথাও সেভাবে দেয়া নেই। কারণ দেখা যাচ্ছে যে এমডির যেটুকু সিলেবাস, এমডির জন্য কার্ডিওলজি এমডিরা হচ্ছে 3 বছরে যেটুকু পড়ছে আফটার ফেজে, আমাদেরকে সেই কার্ডিওলজি কার্ডিওলজি মোটামুটি পুরোটুকুই পড়তে হচ্ছে। তার পাশাপাশি আমাদেরকে মেডিসিন পড়তে হচ্ছে, এবং আমাদের বেসিক পড়তে হচ্ছে কার্ডিয়াক কার্ডিওলজির বেসিক, কার্ডিয়াক ফার্মাকোলজি, কার্ডিয়াক প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো পড়তে হচ্ছে। তো আমাদের জন্য লোডটা অনেক বেশি হয়ে যায়। মাত্র 2 বছরে আমাদেরকে দেখা যাচ্ছে যে 5 বছরের চেয়েও বেশি সময়ের পর আমাদেরকে পড়তে হচ্ছে। তো এইটা নিয়ে আসলে আমরা সবাই অনেক ইয়ের মধ্যে থাকি যে আমরা কিভাবে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব এই অল্প সময়ে। তো এখন আশা করি আপনারা যারা আছেন এখন জয়েন করেছেন আমাদের এই সেশনে, আপনারা অনেকেই ওরিয়েন্টেড যে কিভাবে শুরু করতে হবে, আমাদের হচ্ছে সিলেবাসটা কেমন। আর তাছাড়াও আমরা তারপরেও একটু আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই। হ্যাঁ, যে আমাদের হচ্ছে ইয়েটা কেমন থাকে আজকে। আর সরি, আমার পিডিএফটা কাজ করছে না আমার, যার জন্য হচ্ছে একটু সরি, আমার মানে পাওয়ার পয়েন্ট কাজ করছে না দেখে আপনাদেরকে একটু পিডিএফ দেখাতে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, আমরা জানি যে আমাদের রিটেনটাতেই পাশ করতে সবচেয়ে বেশি ডিফিকাল্টি হয়, তাই না? আমরা হচ্ছে রিটেনে আমাদের ফেলটা সবচেয়ে বেশি হয়। ক্লিনিক্যাল আর অসপি একসাথে স্যাররা একটু মার্ক ইয়ে করেন। তো দেখা যায় যে অসপি পাশ হয়ে গেলে আর রিটেন যদি পাশ হয়ে যায়, তাহলে ক্লিনিক্যালটা খুব খারাপ না হলে আমাদের স্যাররা কিন্তু দেখা যায় যে ক্লিনিক্যালের মার্কসটা ইউজুয়ালি যখন দেন তখন পেন্সিল দিয়ে দেন।
হ্যাঁ, তো রিটেন যখন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায় এবং অস্পিটা আমাদের ভালো থাকে, তখন ক্লিনিক্যাল নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তা করতে হয় না। তো আমাদের যেটা প্রবলেম, সেটা হচ্ছে মেইন প্রবলেম, আমাদের পাশ করতে যে মেইন প্রতিবন্ধকতা সেটা হচ্ছে রিটেন। তো রিটেনে আমরা জানি যে আমাদের পেপার 1, 2, 3 তিনটা পেপারে 100 মার্কস করে কোশ্চেন থাকে। আর 100 মার্কসের কোশ্চেনের মধ্যে দেখা যায় যে আমাদের কিছু গ্রুপ থাকে। হ্যাঁ, 4টা গ্রুপ থাকে। তো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা দেখি, আমরা যদি এই কোশ্চেনটা দেখি, তাহলে দেখেন এখানে গ্রুপ আছে 2টা। হ্যাঁ, এটা আমাদের একটা বেসিক কোশ্চেন। এটা সম্ভবত জুলাই 2025-এর কোশ্চেন। জুলাই 2025-এর কোশ্চেন। এখানে দেখেন গ্রুপ আছে 2টা। 2টা গ্রুপে কিন্তু আমাদের কোশ্চেন 4টা। 4টা কোশ্চেনের প্রত্যেকটাতে 25 মার্কস করে। হ্যাঁ, 25 মার্কস করে প্রত্যেকটা কোশ্চেনে। এই আমাদের প্রবলেমটা হয় কোথায়, যে আমাদের এই 4টা কোশ্চেনের জন্য 4টা খাতা থাকে। 4টা খাতা 4জন ডিফারেন্ট টিচারের কাছে চলে যায়। তো যখন 4জন ডিফারেন্ট টিচারের কাছে যাবে, সে আমাদেরকে ইভালুয়েট করে 25 মার্কসের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের গ্রুপ এর কোশ্চেন 1 একজন স্যারের কাছে গেল, কোশ্চেন 2 আরেকজন স্যারের কাছে। তারা কিন্তু 25 মার্কসের মধ্যে আমাদেরকে মার্কস দিবে। 25-এর মধ্যে আমাদেরকে পাশ করার জন্য পেতে হবে 15, মিনিমাম 15। আর স্যারদের মার্কস দেওয়ার ব্যাপারে একটু কার্পণ্য আছে। স্যাররা 16-র বেশি দিতে চান না, 16 দিলেও তারা অনেক সময় প্রাউডলি বলেন যে 16 দিয়ে ফেলেছি। তো এইটা হচ্ছে আমাদের জন্য একটা প্রবলেম, যে যখন আমি কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছি, আমি গ্রুপে দিয়ে শুরু করলাম, গ্রুপের কোশ্চেন 1টা আমি অ্যান্সার করতে প্রায় 1 ঘন্টা লাগিয়ে ফেললাম। 25 মার্কস আমি অ্যান্সার করলাম 1 ঘন্টা ধরে। আমার হাতে থাকলো আর 2 ঘন্টা। এই 2 ঘন্টায় আমাকে বাকি 3টা কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। এরকম করে যখন আমি গ্রুপ বি লাস্ট 4 নাম্বার কোশ্চেনে আসলাম, তখন দেখা যাচ্ছে আমি টাইম পাচ্ছি হয়তো এই 4-এর জন্য 20 মিনিট বা 25 মিনিট। এইটুকু সময় আমি যখন লিখতে যাব, আমার কিন্তু কোশ্চেনটা লেখা ভালো হবে না। দেখা যাবে আমি অল্প করে লিখছি বা কমপ্লিট করতে পারছি না। তাহলে এই গ্রুপ বি এর যে 4 নাম্বার কোশ্চেনের খাতা যেই স্যারের কাছে যাবে, সেই স্যার 25-এর মধ্যে আমাকে হয়তো দিচ্ছে 10। আমার ল্যাকিংস থেকে যাচ্ছে 5 মার্কস। এটা কিন্তু বাকিটা থেকে রিকভার করাটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই কথাটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে, এই যে আমরা যে সবসময় বলি যে আমরা পাশ করি না কেন, আমাদের রিটেনে এত খারাপ হয় কেন, এটার একটা মেইন কারণ, যেটা আমরাও ফার্স্ট ইয়ারে বুঝিনি, সেকেন্ড ইয়ারে এসে হয়তো আমরা আমরা বুঝতে পেরেছি যখন আমরা এক্সাম নিয়েছিলাম, যে আমাদের প্র্যাকটিস, আমাদের এই রিটেনের প্র্যাকটিস হওয়াটা খুব খুব ডিফিকাল্ট। মানে রিটেনের মার্কস তোলাটা খুব বেশি ডিফিকাল্ট। তো আমরা যদি প্র্যাকটিসটা এখন থেকে না করি, যারা জুলাই এক্সামে নি আপনারা, যারা ইভেন 2027-এর জুলাইয়ের এক্সামে নি, তারা যদি এখন থেকে প্র্যাকটিসটা শুরু করেন, তাহলে সুবিধাটা কি হবে দেখেন। আপনার টাইম ম্যানেজমেন্ট, সবচেয়ে বড় ইস্যু এখানে টাইম ম্যানেজমেন্ট। 3 ঘন্টায় আমাকে 4টা গ্রুপ অ্যান্সার করতে হচ্ছে। প্রত্যেকটা গ্রুপের জন্য আমাকে 40 মিনিট করে হাতে রেখে অ্যান্সার করতে হবে। আমি যতই ভালো লিখি, আমাকে ভাবতে হবে আমি 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 4টা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, কারণ আমার 4টা খাতা 4জন টিচারের কাছে যাচ্ছে। আমাকে ওই জন্য ধরে নিতে হবে যে আমি 4টা পরীক্ষা দিচ্ছি, আমার প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা খাতা আমার হচ্ছে একটা মানে এতটুকু সাফিসিয়েন্ট আমার লিখতে হবে, যাতে আমি 15 মার্কস পাই অ্যাটলিস্ট 25-এ। তাহলে সেইভাবে আমাকে প্রত্যেকটা খাতাকে টাইম ডিস্ট্রিবিউট করে নিয়ে তারপরে লিখতে হবে প্রত্যেকটা কোশ্চেনকে। এবং আমাদের স্যাররা এখনো হাতের লেখা দেখেন, হাতের লেখা কতটুকু ক্লিয়ার, খুব বেশি কাটাকাটি হলো কিনা, বানান দেখেন, এবং হচ্ছে কত বড় লিখলাম। এটা একটু হাস্যকর শোনালেও বিষয়টা এরকমই, স্যাররা দেখেন যে আমি খুব ছোট লিখলাম কিনা। এই যে এখানে যদি আমি কোশ্চেন 1টা দেখি, হ্যাঁ, কোশ্চেন 1-এর এটা দেখি, এটাতে দেখেন 9 নাম্বার। হ্যাঁ, 9 মার্কস। বিতে 8, সিতে 8। ঠিক আছে, এইখানে দেখা যাবে যে আমি যদি এই 9 নাম্বারের জন্য স্যাররা এক্সপেক্ট করবে আমি 3-4 পাতা লিখবো। এটা স্যারদের এক্সপেকটেশন। তো এরকম যদি আমার লিখতে হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু বড় বড় করে ক্লিয়ারলি গোটা গোটা করে লিখতে হবে, এবং বানান ঠিক রাখতে হবে, লেখাটাও মোটামুটি সুন্দর করতে হবে, একটু প্রেজেন্টেবল করতে হবে। তাহলে প্রেজেন্টেবল করতে গেলে আমার কি করতে হবে, যে আমরা খাতাটা সুন্দর করে এক ধার থেকে শুরু করব, মার্জিন টানতে পারলে খুব বেশি ভালো হয়। এবং আমাদেরকে ইভেন কালি ইউজ করতে হবে, আপনি নীল কালি ইউজ করতে হবে। আপনি হচ্ছে কোশ্চেন অ্যান্সার শুরু করার পরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অমুকের নিচে একটা নীল কালি দিয়ে দাগ দিতে হবে। আসলে এগুলো হাস্যকর শোনাচ্ছে যে আমরা হচ্ছে একদম ছোটবেলায় স্কুল লাইফের যেভাবে পরীক্ষা দিতাম সেভাবে দিতে হচ্ছে, কিন্তু আমাদের রিটেনে পাশ করার জন্য এগুলোর আসলে মানে এগুলোর ছাড়া কোনো ওয়ে নেই।
এখন আমাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে গ্রুপ এ তে আমি কোশ্চেন 1 যেভাবে অ্যান্সার করব, দেখা যাচ্ছে আমি যদি টাইম ম্যানেজ করে প্র্যাকটিস করে করে টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো আমি আয়ত্তে এনে যদি কোশ্চেন অ্যান্সার করতে যাই, তাহলে দেখা যাবে আমার কোশ্চেন 1 এবং কোশ্চেন 4 এই দুইটা খাতাই আমার কিন্তু সুন্দর মতো আমি একটা ব্যালেন্সড একটা অ্যান্সার দিতে পারবো। সেটা যদি দিতে পারি তাহলেই শুধুমাত্র আমাদের ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে খুব বেশি করে এমফাসিস দিচ্ছি এই জন্য যে আমরা যাতে এখন থেকে প্র্যাকটিস শুরু করি। আপনারা যারা সিনাপসে আছেন অলরেডি অ্যাডমিটেড, যারা হয়তো ভাবছেন যে অ্যাডমিট হবেন, যারা জুলাই 26 জুলাই এক্সামিনেশন দিবেন বা 27 জুলাই দিবেন, তারা যদি এখন থেকে স্টার্ট করেন, আমরা আমরা রুটিনটা পরে দেখাবো। আমরা ছোট ছোট টপিক ধরে ধরে পড়বো এখন থেকে। আপনাদের যাদের 6 মাসের কোর্স 6 মাসে শেষ করতে হবে, তাদের জন্য আমাদের কিছু ক্লাস সপ্তাহে 2টা করে নিতে হবে। যেহেতু আমাদের টপিক অনেক বেশি এবং সময় কম, এই জন্য আমাদের এখন 2টো করে ক্লাস আমরা নিব। সেই প্রতিটা ক্লাসের পরে কিন্তু একটা টপিক শেষ হয়ে গেলে আমরা সেটার উপরে এক্সাম নিব, এবং আমরা সেই এক্সাম কোশ্চেনটা চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্নে করার, কিছু নিউ টপিক সহ। এবং সেগুলোর খাতা আপনারা যারা এক্সাম দিবেন, আপনাদেরকে আমরা একদম আশ্বস্ত করতে পারি যে সেই খাতাগুলো আমরা খুব সুন্দর করে দেখে আপনাদেরকে পরবর্তী ক্লাসে আবার ব্রিফ করব, যে আপনাদের কোথায় কি ভুল হলো, কোনটা আরেকটু বেটার করলে ভালো হবে, কিভাবে আপনারা পরীক্ষাগুলো দিলে রিটেনে আপনারা মার্কস আরো আরো ভালো করতে পারবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ হেল্প করব আপনাদেরকে। তাহলে এই যে রিটেনের এই বিষয়টা, এটা আমি শুরুতেই আপনাদেরকে একটু বেশি ইয়ে করে বলছি, কারণ এই যে আপনারা বুঝতেই পারছেন যে গ্রুপ এ তে কোশ্চেন 1-এ যদি আপনি বেশি সময় নিয়ে ফেলেন, অনেক সুন্দর করে লিখতে যেয়ে আপনি হচ্ছে অনেক বেশিক্ষণ ধরে লিখে ফেললেন, আপনি তাহলেও 25-এর মধ্যে হায়েস্ট কত পাচ্ছেন? 16 বা 17। আর আপনি গ্রুপ বি এর 4 নাম্বার কোশ্চেন যখন লিখলেন, তখন আপনি কত পাচ্ছেন? হয়তো এত অল্প সময় আপনাকে লিখতে হয়েছে তাড়াহুড়ো করে, আপনি তখন পেয়ে গেলেন 10। এখানে কিন্তু আপনার বিশাল একটা ঘাটতি থেকে গেল পাশ মার্কে। ঠিক আছে, তাহলে এখানে যে প্র্যাকটিসের এক্সাম দেওয়ার যে কোনো বিকল্প নেই, সেটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা একটু আসি, আমরা বললাম যে হচ্ছে পেপার 1, 2, 3 তিনটাই আমাদের হচ্ছে 100 মার্কসের রিটেন কোশ্চেন থাকে। বেসিকে ইউজুয়ালি দেখা যায় যে আমাদের তেমন নিউ কোশ্চেন খুব কম আসে, মানে দেখা যায় যে বেসিক যেগুলো আমরা পড়ি সেই বেসিকগুলো বারবার রিপিটেড হয়, কারণ এখানে নতুন করে খুব বেশি টপিক দেওয়ার থাকে না। তারপরও লাস্ট যে হচ্ছে জুলাইয়ের কোশ্চেনটা, 2025-এর জুলাইয়ের কোশ্চেনটা, সেখানে কিছু নিউ টপিক স্যাররা দিয়েছেন, এটা আমরা একটু পরে দেখব। তো একেবারে নিউ টপিক যে স্যাররা দিবেন না তা না, আবার একেবারে নিউ টপিক যে খুব বেশি থাকবে সেটাও না। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করতে পারি, সেগুলোতে আমরা এতটুকু দক্ষতা অর্জন করতে পারি যে সেগুলো যখন আমরা লিখবো আমরা ভালো মার্কস পাবো, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 80% ওখান থেকে মিনিমাম আমাদের কাভার হয়ে যাবে। আর বাকি যদি 10 to 15%, 80 to 85% প্রিভিয়াস কোশ্চেনই আসে ইউজুয়ালি, 10 to 15% যেটুকু নতুন কোশ্চেন থাকবে সেটা সবার জন্যই নতুন থাকবে। স্যারদের মাথায়ও এটা থাকে যে এই টপিকটা নতুন, এটা সবার জন্যই হয়তো একটু কঠিন হবে। তো এইটা আমরা আমরা কখনোই এগুলো আনটাচড রেখে আসবো না, এগুলো আমরা লিখবো যেটুকু পারি। কারণ আমি কেন বলছি, দেখা যায় যে যেগুলো আসে সেগুলো রিলেভেন্ট টপিক থেকেই আসে, বা খুব ইমার্জিং কোনো টপিক, যেমন ধরেন এখনকার কথা যদি আমরা বলি, ইভেন লাস্ট লাস্ট ইয়ারে PCSK9, এই PCSK9 ইনহিবিটর নিয়ে খুব স্যাররা এক্সাইটেড ছিলেন, এবং ইভেন স্যাররা লাস্ট ইয়ারে মেডিসিনেও কোশ্চেন দিয়েছেন এবং কার্ডিওলজিতেও PCSK9 ইনহিবিটর থেকে কোশ্চেন দিয়েছেন। তো কিছু জিনিস এরকম থাকে যে আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, যে এখন স্যাররা কোন বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছেন, বা কোনগুলো আমাদের একটু ইমার্জিং টপিক, এগুলো। এবং আমরা যখন পড়বো, আমরা ইনশাল্লাহ যখন আপনাদেরকে সেশনগুলো নিব, লেকচারগুলো নিব, তখন আমরা চেষ্টা করব যে শুধু প্রিভিয়াস টপিকই পড়ে আসার তা না, আমরা প্রিভিয়াস টপিকের সাথে রিলেভেন্ট কিছু জিনিসও দেখে ফেলবো, যাতে আমাদের যখন একটু রিলেভেন্ট আশেপাশে কিছু জিনিস আসবে সেগুলো যাতে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমি যেটা বলছিলাম, আমরা আরেকটু জিনিস দেখে আসি। যে আমাদের কোশ্চেনটা যদি, এই যে আমরা যদি একটু মেডিসিনের কোশ্চেনটা দেখি, লাস্ট ইয়ার মেডিসিনের কোশ্চেনটা। আচ্ছা, এই যে কার্ডিওলজি, এটা হচ্ছে আমার জুলাই 2025, এইখানে দেখেন শর্ট নোটে দেখেন PCSK9 ইনহিবিটর এসছে, এবং সেই জুলাই 25-এই মেডিসিনেও শর্ট নোটে PCSK9 ইনহিবিটর দেখতে পাচ্ছেন। 4 নাম্বার কোশ্চেনের সি, PCSK9 ইনহিবিটর আবার এসছে।
হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে মানে এটা বললাম কারণ এটা স্যারদের আসলে আহ, বলবো কি যে স্যারদের একটু গুরুত্বহীনতাই বলবো, যে আমাদের কোশ্চেনগুলো যে আরেকটু স্যাররা গুরুত্ব নিয়ে করবেন সেটা হয়তো বা স্যাররা অতটা এখনো করেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এই মেডিসিন কোশ্চেনে যদি একটু আমরা দেখি যে হচ্ছে নতুন টপিক আর পুরোনো টপিক এগুলো নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি। এইখানে গ্রুপ এ তে কোশ্চেনটা আমরা দেখি, এটা লং কোশ্চেন। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কার্ডিওলজি, মেডিসিন এগুলোতে আমাদের লং কোশ্চেনগুলো আসে। দুইটা লং কোশ্চেন থাকে, কিছু শর্ট অ্যান্সার্স থাকে, কিছু শর্ট নোটস থাকে। লং কোশ্চেনগুলোতে আমাদেরকে প্রথমেই দেখেন এখানে কোশ্চেনটা যদি আমরা দেখি, 55 years old diabetic hypertensive lady with a history of bronchial asthma presented with breathlessness for 3 hours। হ্যাঁ, তাহলে এইখানে প্রথমে যে কোশ্চেনটা, নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে আপনি এখানে পসিবিলিটিস গুলো লিখবেন। শুধু পসিবিলিটিস মানে ডিডি লিখবেন, সেখানেই কিন্তু 5 মার্ক। হ্যাঁ, শুধু ডিডিতেই 5 মার্ক। আমাদের ডিডিটা লিখতে হবে কিভাবে? আমাদের মোস্ট রেলিভেন্ট কজটা লিখতে হবে। মোস্ট রেলিভেন্ট যে ডিডি সেটা সবার আগে লিখতে হবে। আমরা চেষ্টা করব রেলিভেন্স অনুযায়ী ডিডি গুলো সাজাতে, 1 2 3 4 করে একদম লিস্ট রেলিভেন্ট যেগুলো সেগুলো পেছনের দিকে রাখবো, মোস্ট রেলিভেন্টটা আমরা প্রথমে দিব। তাহলে এখানে যদি আমরা লিখতে চাই, এখানে ডায়াবেটিক হাইপারটেনসিভ একটা লেডির কথা বলা হয়েছে, কিন্তু তার হিস্ট্রি অফ ব্রোঙ্কিয়াল অ্যাজমা বলে দেওয়া আছে, তার ব্রেথলেসনেসটা হচ্ছে 3 আওয়ার্স ধরে। তাহলে এখানে প্রথমেই আমার আসবে অ্যাকিউট এক্সাজারবেশন অফ ব্রোঙ্কিয়াল অ্যাজমা, তাই না? যেহেতু এখানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে, তাহলে মোস্ট রেলিভেন্ট ডিডি হচ্ছে আমার অ্যাকিউট এক্সাজারবেশন। তারপরে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আসলাম। ইভেন যেহেতু একটা ডায়াবেটিক হাইপারটেনসিভ 55 ইয়ার্স ওল্ড লেডি, যদিও 3 আওয়ার্সের ব্রেথলেসনেস হওয়ার কথা না, ক্রনিক ইয়েতে হয় অ্যানিমিয়া, তারপরেও আমরা শেষের দিকে এগুলো লিখতে পারি। আমাদের নাম্বার বাড়ানোর জন্য মাঝে মধ্যে এগুলো লিখতে হয়, ডিডি গুলো। তো এগুলো এইভাবে আমরা প্রথমে পসিবিলিটিস বা ডিডি গুলো লিখলাম। তারপরে চলে আসছে আমার চেকলিস্ট, মানে ক্লিনিক্যাল ইনফরমেশনের চেকলিস্ট। আমাদেরকে একদম সিমটম অ্যানালাইসিস করতে হবে। তারপরে প্রথমে আমরা ডিডি লিখবো, তারপরে আমরা হিস্ট্রি লিখবো, হিস্ট্রির পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং সেখানে আমরা জেনারেল অ্যান্ড স্পেসিফিক এক্সামিনেশন আলাদা করে লিখবো। এরপরে ইনভেস্টিগেশনের কোশ্চেনগুলো আলাদা করে বলে দেওয়া থাকে। এই যে এখানে যেমন বলে দেওয়া আছে, ফর্মুলেট দ্য ইনভেস্টিগেশন প্ল্যান অ্যালং উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। আমাদেরকে এখানে ফাইন্ডিংস যে বলছেই যে আমাদেরকে দিতে হবে, কিন্তু নর্মালি আমাদেরকে কিন্তু সবসময় ইনভেস্টিগেশন লেখার সময় এক্সপেক্টেড ফাইন্ডিংস লিখে দিতে হয়। যদি আমরা ইনভেস্টিগেশনের এক্সপেক্টেড ফাইন্ডিংস না লিখে দিই তাহলে নাম্বার একদমই কমে যাবে। হ্যাঁ, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তারপরে আমরা ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট, তার আগে কি বলে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট। আমরা এই ফরম্যাটে সব সময় লং কোশ্চেনগুলো লেখার চেষ্টা করব। প্রথমে ডিডি, তারপর হচ্ছে ক্লিনিক্যাল চেকলিস্টের মধ্যে হিস্ট্রি, এক্সামিনেশন, তারপর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বেস লাইন অ্যান্ড স্পেসিফিক ইনভেস্টিগেশন আলাদা করে লিখবো, এবং ম্যানেজমেন্টেও আমরা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট এভাবে লিখবো। এইভাবে আমরা হচ্ছে লং কোশ্চেনটা অ্যান্সার করব। এগুলো আমি আজকে জাস্ট আপনাদেরকে একটু ওভারভিউ দিচ্ছি। এগুলো আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা আপনাদেরকে, যেহেতু প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আপনাদেরকে ডিসকাশন করব কোনটা কিভাবে অ্যান্সার করতে হবে। এবং দেখা যাবে যে আপনারা যখন ওভারঅল আপনাদের একটা অনেক ক্লাসগুলো করা হয়ে যাবে তখন আপনারা নিজেরাই লিখতে পারছেন। এই প্র্যাকটিস করতে থাকলে আপনারা অনেকগুলো টপিক থেকে বারবার করে মানে ডিডি সাজানো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর ডিডি সাজাতে পারলে বাকি সবটুকু আমাদের জন্য ইজি। আমাদের মেইন কাজ হবে ডিডি সাজানো, যেহেতু ডিজিজগুলো আমাদের পড়া, আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোমও পড়বো, আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাও পড়বো। তো আমাদের জন্য সিমটম অ্যানালাইসিস করা, ইনভেস্টিগেশন করা, ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, এগুলো সবগুলো পরবর্তীতে ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল আমাদের লং কোশ্চেন। এবার যদি আমরা এই যে 2 নাম্বার কোশ্চেনটা দেখি, এখানে দেখেন শর্ট অ্যান্সার্স হিসেবেও কোশ্চেন আসে, শর্ট নোট হিসেবে কোশ্চেন আসে। এইখানে একটা নতুন টপিক ছিল ব্রেকিং ব্যাড নিউজ। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই একটা নতুন টপিক ছিল। আর যদি দেখি হিট রিলেটেড ডিসঅর্ডার্স, যেটা কোশ্চেন এই নাম্বারটা, ইউজুয়ালি এর আগে অনেকবার এসছে হিট স্ট্রোক অনেকবার এসছে। হিট রিলেটেড ডিসঅর্ডার্সটা এবার স্যাররা একটু নতুন করে দিয়ে দিয়েছেন। তারা ভাবছেন যে হিট স্ট্রোকটা আমরা বারবার দিই, একটু রিলেটেড কিছু, রেলিভেন্ট কিছু দিই তার সাথে। তাহলে দেখেন হিট রিলেটেড ডিসঅর্ডার্স এর মধ্যে কিন্তু আপনি যদি, আপনার কাছে এটা নতুন হয়ে থাকে, আপনি যদি শুধুমাত্র হিট স্ট্রোকটাও লেখেন তারপরেও কিন্তু নাম্বার পাবেন, এটাতে 5 মার্ক। আপনি হিট স্ট্রোকটা শুধু যদি সুন্দর করে এলাবোরেট করে লিখতেন তাহলে ওখানে আপনাকে স্যার মিনিমাম 2 নাম্বার দিত। আর এখানে আরো কি আসবে, হিট রিলেটেড ডিসঅর্ডারে আমাদের আসবে হিট এক্সশন, আসবে হিট ক্র্যাম্পস, আসবে এগুলো আসবে। এগুলো হচ্ছে একটু যেটা বললাম যে আমার যদি একেবারেই না জানা থাকতো, আমি শুধু যদি হিট স্ট্রোক লিখে আসতাম তারপরেও কিন্তু আমি 2 বা 2.5 পেয়ে যেতাম, তাই না? তাহলে আমাদের এইরকম কোশ্চিনই আসে, যেটা একেবারে আনকমন কোশ্চিন খুব কমই আসে, রিলেটেড এরকম কোশ্চিনই আসে।
তাহলে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে থাকি, আমরা যখন পড়া শুরু করব, আমরা প্রত্যেকটা টপিক পড়ার আগে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখব। ইভেন হচ্ছে আমরা এইভাবে আপনাদেরকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তো থাকবেই, তারপর আমরা আলাদা করে কোশ্চেন ব্যাংকের মতো মতো করে আপনাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দিব, যেগুলো আপনারা একটা টপিক পড়ার আগে যাতে আপনি কোশ্চেনগুলো দেখে নিতে পারেন যে কি কি কোশ্চেন আগে আসছে, তারপর আপনি সেই হিসেবে পড়লেন, বা রিপিটেড কোন কোশ্চেনটা আসছে। যেমন ধরেন যে রিফ্রাক্টরি হাইপারটেনশন, রিফ্রাক্টরি হাইপারটেনশন কিন্তু বারবার আসা কোশ্চেন। এটা কিন্তু নর্মালি মেডিসিনে আসে না, এটা দেখা যায় যে কার্ডিওলজিতে আসে, কিন্তু এখানে দেখেন মেডিসিনে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা যখন প্রিপারেশন নিব, আমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা মেডিসিনের কোশ্চেন কার্ডিওতে আসলেও লিখতে পারি, কার্ডিও কোশ্চেন মেডিসিনে আসলেও লিখতে পারি। যেমন এইখানে যে PCSK9 ইনহিবিটর, নিশ্চয়ই আমরা মেডিসিন রিটেনের আগে ফার্মা পড়ে যাব না, তাই না? দেখা যাচ্ছে যে কিন্তু দেখেন কোশ্চেন চলে আসছে PCSK9 ইনহিবিটর, তাহলে আপনাকে ফার্মা থেকে অ্যান্সার করতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। আর একটা কোশ্চেন দেখেন, এই যে এখানে শর্ট নোটের মধ্যে 4 নম্বরে যে শর্ট নোটটা, 4-এর অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, এটা কিন্তু নতুন টপিক, নতুন টপিক, কিন্তু আমাদের জানা টপিক, তাই না? আমরা তো আমাদের সবসময় আসে কি ক্রনিক লিম্ব ইসকেমিয়া গুলো কিন্তু শর্ট নোট হিসেবে, মানে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এইভাবে কোশ্চেন আসে। কিন্তু এবার কি দিয়ে দিয়েছে আমাদেরকে যে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। তাহলে এটা এটা কিন্তু আমাদের পড়া জিনিস, আমরা যখন পড়ি তখন দেখি যে আমরা ওই যে 6টা P দিয়ে মনে রাখি, প্যালোর, পালসনেসনেস, এগুলো দিয়ে যে আমরা মনে রাখি, সেই অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া এখানে আমাদের কজ কি আসবে? থ্রোম্বোসিস, এম্বোলিজম, ট্রমাও হতে পারে, ডিসেকশন হতে পারে, এগুলোর কারণে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। এগুলো আমাদের জানা টপিক, জাস্ট আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমরা যাতে খুব ঘাবড়ে না যাই কোনো আহ, ইয়ে আনকমন টপিক দেখে, হ্যাঁ, কারণ এগুলো সবই আমাদের বেসিক, আমরা বেসলাইন কিছু বেসিক নলেজ থেকে আমরা কিছু না কিছু লিখে ফেলতে পারবো। আর আমাদের কাজই হবে কিছু না কিছু লিখে আসা, কারণ তাহলেই আমরা 2 থেকে 2.5 মার্কস অন্তত 5-এর মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। আর আরেকটা জিনিস যদি আমি দেখি, পরের যে কোশ্চেনটা দেখেন, আচ্ছা, লং কোশ্চেন নিয়ে আমাদের অত, আমরা লং কোশ্চেন আমরা তো পড়বো আসলে, আজকে তো সব টপিক ধরে ধরে বলা সম্ভব না। রিয়াসত ভাই আপনাদেরকে কার্ডিওলজি, মেডিসিন এগুলো নিয়ে হচ্ছে কিছু রিটেনে এবং ক্লিনিক্যাল ডিসকাশন করবে। আমি জাস্ট আপনাদেরকে একটু ইয়ে করার চেষ্টা করছি যে আমাদের এক্সাম কেমন হয়, কিভাবে লিখলে আমাদের জন্য বেনিফিট হবে। তাহলে এখানে দেখেন যে গ্রুপ 1-এ যে কোশ্চেনটা, 22 ইয়ার্স ওল্ড লেডি হ্যাজ প্রেজেন্টেড উইথ ফেশিয়াল পাফিনেস, পেটাল এডেমা ফর লাস্ট 3 মান্থস। তাহলে এইটার ডিডি কি হবে? হ্যাঁ, এটা কিন্তু মেডিসিনের কোশ্চেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, তাহলে এইটা ডিডি যদি আমরা লিখতে চাই, এখানে আমার হচ্ছে এজটা মাথায় রেখে লিখতে হবে। হ্যাঁ, একটা পেশেন্ট হচ্ছে 22 বছরের মেয়ে, এখানে যদি একটা 62 বছরের ফিমেলের কথা বলতো, তাহলে কিন্তু আমরা একভাবে অ্যান্সারটা করতাম। 22 বছরের ফিমেলের ক্ষেত্রে আমার হচ্ছে যে পসিবিলিটিগুলো আমরা লিখবো, সেগুলো প্রথম দিকে এজ হিসেবে আমার যেভাবে সাজাতে হতো, 62 ইয়ার্স ওল্ডের ক্ষেত্রে কিন্তু আমার ডিডিগুলো একটু অন্যভাবে সাজাতে হতো। হ্যাঁ, মানে আমি বলছি যে আমি যখন ডিডিগুলো লিখবো, 1 থেকে 5 নম্বর হয়তো 5টা ডিডি লিখবো, যেটা আমি 22 বছরের ক্ষেত্রে আগে লিখতাম সেটা আমাকে 62 বছরের ক্ষেত্রে আগে লেখা যাবে না। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে দেখেন এখানে 2 নম্বর কোশ্চেনে, 2 নম্বর যে যে শর্ট অ্যান্সার যে কোশ্চেনগুলো, এখানে সিতে যেটা আসছে, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ অ্যাজমা ইন প্রেগনেন্সি। আমাদের কিন্তু অ্যাজমা ইন প্রেগনেন্সি এইবারই ফার্স্ট আসা, আমাদের বারবার স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট অফ অ্যাজমাটা এসছে, অনেকবার এসছে। অ্যাজমা ইন প্রেগনেন্সিটা ঠিক তার পাশেরই কোশ্চেন। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে একটু মানে আমরা যদি এই যে বললাম যে আমার পড়ার সময় যদি একটু চোখ কান খোলা রেখে একটু রেলিভেন্ট জিনিসগুলো সহ পড়ে যাই, তাহলে আমাদের জন্য কোনো টপিকে আশা করি আনকমন থাকবে না, আমরা কিছু না কিছু অবশ্যই লিখে আসতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা একটু বেসিক দেখে আসি। হ্যাঁ, বেসিকে কি দেখতে চাচ্ছি মেইনলি যে আমাদের বেসিকের কিন্তু কোশ্চেন প্যাটার্ন এখন চেঞ্জ হচ্ছে। মানে চেঞ্জ হচ্ছে বলতে, আমরা জানি বেসিকে আমরা কোনগুলো পড়ি, বেসিকে আমরা হচ্ছে বেসিক ফার্মাকোলজি পড়বো, ফার্মাকোলজিতে যে ড্রাগগুলো পড়ি, ড্রাগের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এবং হচ্ছে মেইনলি দেখা যায় যে আমাদের রোল আসে, যে রোল অফ বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর, রোল অফ আর্নি ইন হার্ট ফেলিওর। আবার কিছু ক্ষেত্রে রিসেন্টলি দেখা যায় জাস্টিফিকেশন কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, যে জাস্টিফাই ইউজ অফ ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট, ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট জাস্টিফিকেশন, এরকম কিছু কোশ্চেন এখন আসে। আগের মতো কদ বাঁধা কোশ্চেনগুলো এখন একটু স্যাররা দিতে চান না, একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো এইখানে আমরা যদি চেঞ্জড প্যাটার্নগুলো দেখি, দেখেন এটার চেয়ে যদি আমরা পরের কোশ্চেনটাতে যাই, যে জানুয়ারি 2025,
এখানে দেখেন এই কোশ্চেনটা দেখলেই কিন্তু মনে হবে না যে এটা হচ্ছে আমাদের বেসিকের কোশ্চেন, মনে হবে এটা কার্ডিওলজির কোশ্চেন। যদি গ্রুপ এর 1 নম্বর কোশ্চেনটা দেখেন, এখানে একটা সিনারিও দিয়ে কোশ্চেন দেওয়া হয়েছে যে একটা 28 ইয়ার্স aged man presented with history of recurrent syncope for last 1 year, make a list of differential diagnosis। তাহলে এটা দেখে আমাদের মনে হচ্ছে যে এটা কার্ডিওলজির কোশ্চেন না, সরি বেসিকের কোশ্চেন, এটা কার্ডিওলজির কোশ্চেন। এখানে দেখেন পুরো চেকলিস্ট, ইনফরমেশন হিস্ট্রি, তারপরে ইনভেস্টিগেশন প্ল্যান উইথ জাস্টিফিকেশন, একদম পুরো একটা আমাদেরকে সিনারিও দিয়ে কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আগের মতো থাকছে না। আমি এটাই যেটা আমি এমফাসিস দিতে চাচ্ছি যে আমাদেরকে পরীক্ষা দিতে গেলে বেসিকের দিন এটা ভেবে গেলে হবে না যে শুধু আমি বেসিক পড়ে আসব। আমরা তো সবই পড়ে যাব, এবং আমাদের কোশ্চেন দেখে ঘাবড়ালেও হবে না, আমরা সবকিছু থেকে অ্যান্সার করে আসতে পারবো ইনশাল্লাহ। এই প্রথম কোশ্চেনটা দেখে হয়তো অনেকে পরীক্ষার দিন ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব কঠিন না। হ্যাঁ, এগুলো সব আমাদের পারা জিনিস, জানা জিনিস। তারপরে কোশ্চেনগুলো দেখি যদি, তাহলে দেখেন এগুলো কিন্তু প্রিভিয়াস টপিক। এই যে ডিসক্রাইব ব্লাড সাপ্লাই অফ হার্ট ইন ডিটেলস, করোনারি আর্টারি অ্যানোমালিস, এগুলো আমাদের একদম খুব পেড টপিক। তারপর গ্রুপ 2 এর C নাম্বার, রোল অফ কিডনিস ইন ব্লাড প্রেশার রেগুলেশন। তারপরে এই যে হাইপারন্যাট্রেমিয়ার একটা কোশ্চেন এসছে, যে নর্মাল সোডিয়াম লেভেল কিভাবে মেনটেন হয়, আর হাইপারন্যাট্রেমিয়ার কনসিকুয়েন্সেস, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। এই জিনিসগুলো কিন্তু সব আমাদের প্রিভিয়াস টপিক। তারপর যদি কোশ্চেন 3 এর B নাম্বারটা দেখি, এ ডায়াগনোস কেস অফ সেভারাল সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অফ 30 ইয়ার্স ওল্ড। এই এই ফার্স্ট ট্রাইমিস্টার প্রেগনেন্সিতে আমরা কিভাবে তাকে হচ্ছে ম্যানেজ করব, এটা মেইনলি অ্যান্টিকোয়াগুলেশন। আমরা এগুলো আমাদের অনেকেরই পড়া, যারা আমরা পড়ি নাই আমরা পড়বো সামনে। তাহলে এই যে অ্যান্টিকোয়াগুলেশনটা এখানে জানতে চেয়েছে যে আমরা কিভাবে করব। এটাও আমাদের একদম প্রিভিয়াস জানা কোশ্চেন। রিপারফিউশন ইনজুরি, এটাও আমাদের একদম প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে আমাদের প্রিভিয়াস কোশ্চেনই কিন্তু বেশি আসে, প্রিভিয়াস টপিকই আসে। স্যাররা একটু কোশ্চেন প্যাটার্নের মধ্যে চেঞ্জ আনতে চাচ্ছেন, একটু চেষ্টা করছেন চেঞ্জ আনার। এটাই হচ্ছে মেইন ইস্যু। আমরা হচ্ছে খুব বেশি আমরা আনকমন টপিক বা আনকমন কোশ্চেন নিয়ে খুব বেশি না ঘাবড়াই, আমরা যেগুলো আমাদের প্রিভিয়াস কোশ্চেন সেগুলো দেখে দেখে যদি আমরা এখন থেকে পড়া শুরু করি, আমরা হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো করব। রিটেনে পাশ করাটা আমাদের জন্য খুব কঠিন হবে না। হ্যাঁ, এখানে যদি আমরা এই কোশ্চেনটা দেখি, এখানে আমাদের যে লাস্ট কোশ্চেনটা আছে জুলাই জুলাই 2025-এর যে কোশ্চেনটা, এটা একটু কঠিন ছিল, একটু কঠিন ছিল তুলনামূলক। যেমন কেন বলছি, যে গ্রুপ কোশ্চেন 2 দেখেন, কোশ্চেন 2 এ এই যে জেনেটিক মিউটেশন, তারপর হচ্ছে কোশ্চেন 2 এর C নাম্বারে যে ছিল জেনেটিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর ডিসক্রাইব দ্য রোল অফ জেনেটিক মিউটেশন ইন ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। এই কোশ্চেন, এই দুইটা কোশ্চেন একটু কঠিন এসে গেছিল। তো সেটা নিয়ে আসলে অনেকেই ভয় পেয়ে ভয় ভয় পাইছিলেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আনকমন টপিক দেখলে পরীক্ষার হলে একটু ঘাবড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তো আমরা যদি চিন্তা করি, কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন না। জেনেটিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো আমাদের জানা জিনিস। আমরা জানি ডাউন সিন্ড্রোমে কি হয়, আমরা জানি টার্নারে কি হয়, আমরা জানি নুনানের সাথে কিসের অ্যাসোসিয়েশন আছে। তো এগুলো আমরা কিন্তু হচ্ছে লিখতে পারবো যদি আমরা মাথা ঠান্ডা করে এক্সাম হলে যাই, মাথা ঠান্ডা করে একটু এক্সাম দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু জাস্ট দেখলাম। এই কোশ্চেনগুলো সবকিছু নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার আলোচনা করব। প্রত্যেকটা টপিকের আগে আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, এবং আমাদের রিটেন, আমরা যখন পড়েছি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমাদের জন্য একটু কঠিন ছিল, কারণ আমাদের সবকিছু গোছানো ছিল না। আমাদের গোছাতে যথেষ্ট সময় লেগেছিল, আর তানিয়া আপু অনেক হেল্প করেছেন। তানিয়া আপু আমাদেরকে যেভাবে গাইড করেছিলেন, এখন আমরা তানিয়া আপুর দেওয়া যে গাইডলাইন ছিল, তানিয়া আপুর দেওয়া নোটসগুলো, সেগুলোর সাথে আমরা নিজেদেরগুলো কম্পাইল করে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। হ্যাঁ, যে সামনে যাতে আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। তো বেসিকের নোট বলেন, মেডিসিনের বলেন, কার্ডিওলজির বলেন, সব কিছুই আমাদের মোটামুটি এখন গোছানো আছে। আমরা সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব, এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি। যদি আপনারা রেগুলার থাকেন, আপনারা যারা অলরেডি অ্যাডমিট হয়েছেন বা হওয়ার চিন্তা করছেন, আপনারা যদি রেগুলারলি ক্লাসগুলো কনসেন্ট্রেশন দিয়ে করেন এবং হচ্ছে রেগুলার এক্সাম দেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেগুলার এক্সাম দেওয়া রিটেনের জন্য, তাহলে আমরা আমরা আশা করি আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো, এবং আল্লাহ পাক চাইলে আপনারা সবাই সফল হবেন ইনশাল্লাহ রিকার্ডে। এটাই আমরা আশা করছি। আচ্ছা, এখন আমরা রিটেন নিয়ে একটু বললাম, এরপর আমরা একটু আসি ক্লিনিক্যাল নিয়ে। হ্যাঁ, ক্লিনিক্যাল আমরা জানি যে হচ্ছে ক্লিনিক্যালেও আমাদের 100 মার্কস, আর অসপিতেও 100 মার্কস। তো ক্লিনিক্যালে আমাদের কি থাকে, আমাদের শর্ট কেস থাকে, লং কেস থাকে, আর হচ্ছে লং কেস কিন্তু আমাদের শুধুমাত্র কার্ডিওলজি থেকেই থাকে, এটা আমরা জানি। আর মেডিসিন থেকে শর্ট কেস থাকে, মেডিসিন থেকে মোটামুটি 2টার মতো শর্ট কেস থাকে। স্যাররা হচ্ছে যেটুকু পেশেন্ট থাকে সেই অনুযায়ী হচ্ছে স্যাররা চেষ্টা করেন। আহ, মানে আমরা যদি লং কেস একটা দেয়, আমাদের হচ্ছে শর্ট কেস মিনিমাম 4টা
আমাদের স্যাররা করতে দেন। চারটার মধ্যে একটা অবশ্যই, অ্যাটলিস্ট একটা মেডিসিন থেকে থাকবে। তো মেডিসিনে কিন্তু আমাদের শর্ট কেস খুবই কম। আমরা যদি রেগুলার এখন থেকে প্র্যাকটিস করতে পারি, আমাদের যদি এক্সামিনেশন টেকনিকগুলো একদম নখদর্পণে চলে আসে, তাহলে দেখা যাবে যে এক্সামিনেশন যদি আমরা ভালোভাবে করতে পারি, আমাদের শর্ট কেস খুব কঠিন হবে না। দেখেন, মেডিসিন থেকে মেইনলি জেনারেল এক্সামিনেশন থাকে, আর অ্যাবডোমেন আর রেসপিরেটরি থাকে। অ্যাবডোমেনে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, হেপাটোস্প্লেনোমেগালি, অ্যাসাইটিস, এইটুকুই ইউজুয়ালি থাকে। এর বাইরে স্যাররা খুব বেশি যান না। আর রেসপিরেটরি থেকে প্লুরাল এফিউশন। হ্যাঁ, এইটুকুই আমাদের জন্য শর্ট কেসে যথেষ্ট। আর কার্ডিওলজিতে তো প্রিকর্ডিয়াম থাকবে, যে কোনো ডিজিজের প্রিকর্ডিয়াম। স্যাররা বলতে পারেন যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, তখন আমরা একদম প্যালপেশন থেকে শুরু করব, প্যালপেট করব, অস্কালটেট করব, সবকিছু করবো। আর ইউজুয়ালি স্যাররা কিন্তু অস্কালটেটই করতে বলে। তো অস্কালটেশনের কথা ইউজুয়ালি প্রিকর্ডিয়ামে বলে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পেরিফেরাল পালসেস। এই পেরিফেরাল পালসেসটা ইউজুয়ালি দেখা যায় যে যদি কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, হ্যাঁ, বা অ্যাবসেন্ট পালস থাকে, সেই ক্ষেত্রে ইউজুয়ালি স্যাররা দেন। বা এরকমও থাকতে পারে যে পেশেন্টের হাই ভলিউম পালস, কলাপসিং পালস আছে, একটা অ্যাওর্টিক রিগারজিটেশনের পেশেন্ট যদি আপনাদের থাকে, তাহলে সেটাতে স্যাররা পেরিফেরাল পালসেস এক্সামিনেশন করতে দিবে। আমরা জানি যে হচ্ছে অ্যাওর্টিক রিগারজিটেশনের পেশেন্টের আমরা যতগুলো পেরিফেরাল সাইন পাই, সেগুলো তখন আমাদের দেখে বলতে হবে। তো এই শর্ট কেসটা এটুকুর উপরেই। আর লং কেস আমরা জানি যে লং কেস আমাদের শুধুমাত্র কার্ডিওলজি থেকেই আসে। আমাদের লং কেসও কিন্তু খুব বেশি না। এই আপনাদেরকে ক্লিনিক্যাল নিয়ে যেই কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এখন থেকে গোছানো শুরু করতে পারেন, লং কেস দেখা যাবে 10 থেকে 12টা। আপনারা হিস্ট্রি সহ, এক্সামিনেশন সহ লিখে রেডি করে ফেললেন। শর্ট কেসগুলো আপনারা রেডি করে ফেললেন এখনই। রেডি করার পরে কি করবেন? আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন। আপনাদের অবশ্যই একজন পার্টনার, একজন বা দুজন পার্টনার থাকতে হবে, তাকে নিয়ে আপনারা পড়বেন। রিটেন পড়লেন, সকালে তো আপনারা হচ্ছে পড়ার টাইম পাবেন না, যেহেতু আমাদের তো ছুটি নেই, ওয়ার্ডে আমাদের প্লেসমেন্ট থাকবে, ওয়ার্ডে কাজ করতে হবে। যে পেশেন্টগুলো ওয়ার্ডে দেখছেন, সেটার ফাঁকে ফাঁকে আপনারা এক্সামিনেশন করে ফেলেন। সেই পেশেন্টগুলোর উপরই আপনার, ধরেন একটা হার্ট ফেলিওরের পেশেন্ট, হ্যাঁ, সেই পেশেন্টেরই আপনি হচ্ছে অ্যাবডোমেন ইয়ে করেন, অ্যাবডোমেন এক্সামিনেশন করেন, রেসপিরেটরি এক্সামিনেশন করেন। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। প্রত্যেক দিন আপনারা অবশ্যই শর্ট কেস প্র্যাকটিস করবেন, এবং লং কেস আপনারা একে অপরকে বলার প্র্যাকটিস করবেন। লং কেসগুলো গোছায় রেডি করে ফেলবেন এবং বলার প্র্যাকটিস করবেন। এইগুলোতে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। সেটা হচ্ছে আমাদের যে রুটিনটা আমরা করতে চেয়েছি, এই নেক্সট 6 মাসের যে ব্যাচে আমরা রুটিনটা করব, সেটাতে আমাদের একটা টার্গেট হচ্ছে, আমরা প্রথমেই আপনাদের একটা ক্লিনিক্যাল ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, প্রথমেই আপনাদের আমরা ভালভুলার কনজেনিটাল রিটেন ক্লাস নিয়ে নিব, যাতে হচ্ছে আপনাদের জিনিসগুলো পড়া হয়ে যায়। তারপরে আমরা পরপরই একটা ক্লিনিক্যাল ক্লাস ইনশাল্লাহ, রিয়াসাত ভাই নেবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে ক্লাসটা নিয়ে নেওয়া হবে, যাতে আপনাদের প্রথমেই একটা ক্লিনিক্যালের প্রিপারেশন আপনাদের হয়ে যায়। তারপর আপনার রেগুলার জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে বলে দিব যে কোন কোন শর্ট কেস, কোন কোন লং কেস আপনাদের প্র্যাকটিস করতে হবে রেগুলার। একটা ভালভুলার কনজেনিটাল পড়া হয়ে যাওয়ার পরে ক্লিনিক্যাল ক্লাসটা হয়ে যাবে। তারপর আপনারা রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে? আর অস্পির বিষয়টা, আমরা অস্পিও হচ্ছে আপনাদের, আমরা ক্লাস নিব। অস্পি 1 থেকে 2টা ক্লাস ইনশাল্লাহ হবে। সেটা আমরা চেষ্টা করব যে একটা ক্লাস আপনাদের আগেই নিয়ে নেওয়ার, যাতে আপনারা একটু ওরিয়েন্টেড হন। হ্যাঁ, যাতে আপনারা আগে একটু ওরিয়েন্টেড থাকলেন, তারপরে ক্লিনিক্যালের আগে আমরা, মানে অস্পির আগে রিটেনের পরে আবার একটা অস্পি ক্লাস হবে। রিটেনের পরে আপনাদের ক্লিনিক্যাল ক্লাসও হবে, অস্পি ক্লাসও আবার হবে ইনশাল্লাহ। তো অস্পিতে দেখা যায় যেগুলো আমাদের থাকে, ইউজুয়ালি ইসিজি থাকে, 1 থেকে 2টা স্টেশন থাকে। সেখানে একটা স্টেশনেই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে 2টা ইসিজি দিয়ে দেওয়া হয়। সেখানে আমাদের দেখা যায় যে ইউজুয়ালি এমআই বা হার্ট ব্লক আর অ্যারিথমিয়া, এই এই ইসিজি গুলো ইউজুয়ালি থাকে। এক্সরে গুলো ইউজুয়ালি দেখা যায় কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজের থাকে। আর ইকো থাকে, ইকো হচ্ছে কনজেনিটাল ভালভুলার, এগুলো সব মিলায় কিছু ইকো থাকে। এছাড়াও মানে যেগুলো ইকো আসবে, ইকো থেকে দেখা যায় মোটামুটি 2টা স্টেশন চলে আসে। হ্যাঁ, এগুলো আমরা চেষ্টা করব ডিজিজের সাথে সাথে আপনাদেরকে পড়ায় ফেলার। যখন আমরা আপনাদেরকে কার্ডিওলজি পড়াবো, প্রত্যেকটা ডিজিজের সাথে সাথে আমরা এক্সরে, ইকো, এগুলো আপনাদের ইনশাল্লাহ ডিসকাস করে ফেলবো, যাতে আপনাদের জন্য অস্পি ক্লাসটা ইজি হয়। অস্পি ক্লাসটা আমরা ক্লিনিক্যালেরও আর একটু পরে নিব। হ্যাঁ, একটু পরে নিব, যাতে আপনাদের রিটেনের পরপর নিলে আপনাদের জন্য একটু সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় একটু। আপনাদের জন্য হচ্ছে অস্পি পড়াটা যাতে ইজিয়ার হয়ে যায়। তারপর ইনস্ট্রুমেন্টস থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন আর প্রেশার ট্রেসিং থাকে, এগুলো আমরা ডিসকাশন করব। সিটিএমআর এ কিছু একটা ইয়ে আছে যেটা বারবার রিপিটেডলি আসে, সেটা একটাই বারবার আসে, সেটাও আমরা করে ফেলবো। আর নতুন যেটা স্যার অ্যাড করেছেন, সেটা হচ্ছে কাউন্সেলিং স্টেশন। কাউন্সেলিং স্টেশনে লাস্টে দেখা গেছে যে আমাদের
ওয়ারফারিন, একটা পেশেন্টের ওয়ারফারিন পাচ্ছে পেশেন্ট, তাকে কিভাবে কাউন্সেলিং করবেন, বা হচ্ছে একটা পেসমেকারের পেশেন্টকে আপনি কি কি অ্যাডভাইস দিবেন। আবার রিসেন্টলি একটা টেবিল অ্যাড করা হয়েছে, যে টেবিলে বেশ কিছু ইনস্ট্রুমেন্টস থাকে, স্যাররা একটা ইনস্ট্রুমেন্টস আপনাদেরকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিতে বলবেন, নেওয়ার পরে সেখান থেকে স্যাররা কোশ্চেন করেন। হ্যাঁ, এরকম কিছু কাউন্সেলিং স্টেশন এখন চলে আসছে, সেগুলোও আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়েও ডিসকাস করবো আমাদের ক্লাসে। আর আমরা চেষ্টা করব আপনাদের একটা মক অস্পিও নিতে। হ্যাঁ, একটা অস্পিও আপনাদের হচ্ছে আমরা এক্সাম নিব ইনশাল্লাহ। তাহলে এই গেল আমাদের তরফ থেকে এটুকুই হচ্ছে ছিল যে আমরা কিভাবে আসলে পড়বো, রিটেনের জন্য কিভাবে পড়বো, রিটেন এবং ক্লিনিক্যাল এবং অসপি এগুলো সবকিছুই আমরা আপনাদেরকে চেষ্টা করব যেটুকু আমাদের পক্ষে এখন গুছিয়ে দেওয়া সম্ভব, আমরা আপনাদেরকে গুছিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের মোটামুটি সব গোছানো আছে, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সেগুলো সব প্রোভাইড করতে। এবং আপনারা যারা অলরেডি অ্যাড আছেন ক্লাসে, মানে এই 6 মাসের ব্যাচে আপনারা যারা যারা অ্যাড হয়েছেন, তাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ক্লাস সাথে সাথে করবেন, ফেলে রাখবেন না। হ্যাঁ, ফেলে রাখবেন না। আর আহ, হচ্ছে যে এক্সামটা রেগুলার দিবেন প্লিজ। প্লিজ এক্সামটা রেগুলার দিবেন। আপনারা এক্সাম দিবেন, আমাদের খাতা দেখতে কোনো সমস্যা নেই। আপনারা এক্সাম শুধু দিবেন, আমাদেরকে খাতা, যারা আপনারা অনলাইনে থাকেন, আমার মনে হয় আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে আছেন, যারা পেরিফেরি স্টুডেন্ট, তারা অনলাইনে আছেন, আপনারাও এক্সাম দিবেন। এবং খাতা আমাদেরকে জাস্ট ছবি তুলে পাঠাবেন, স্ক্যান করারও দরকার নেই। সেটাই আমরা দেখব, সেটাই আমরা ইভালুয়েট করব, আপনাদের কোথায় কতটুকু কারেকশন দরকার সেটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট পরের ক্লাসে আমরা আপনাদের সাথে সেটা নিয়ে ডিসকাশন করব। আর একটা জিনিস আছে যে আমরা জানি আমাদের দেখা যায় যে পেরিফেরি স্টুডেন্টদের একটু পাস রেট কম। এটার কারণ একটাই, যে এই যে গাইডলাইনের অভাব। হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই পরিশ্রম করেন, সবাই কষ্ট করেন, 2টা বছর আমরা সবাই কষ্ট করি, কিন্তু দেখা যায় যে প্রপার গাইডলাইনের কারণে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয় না। এই কমপ্লিট প্রিপারেশনের অভাবেই আসলে দেখা যায় যে পাসটা করা ডিফিকাল্ট হয়ে যায়। এখন যদি আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা জয়েন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে আমাদের যেটুকু রিসোর্স আছে, এবং আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা চেষ্টা করব যে আপনাদের সবগুলো টপিক আপনাদেরকে সেভাবে আহ, আমরা যাতে হচ্ছে ডেলিভারি দিতে পারি, সবটুকু আপনাদেরকে বুঝিয়ে, আপনাদের এক্সামিনেশন নিয়ে, পরীক্ষাগুলো নিয়ে, আপনাদের খাতাগুলো আমরা যাতে সুন্দর করে আপনাদেরকে হচ্ছে আপনার পরীক্ষা দিলে সেই খাতাগুলো আমরা ইভালুয়েট করে আপনাদেরকে সেই ইভালুয়েশনগুলো জানাতে পারি। এটা আমাদের খুব চেষ্টা থাকবে। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আমাদের রেগুলার ক্লাস শুরু করে দিব। তো আপনারা সবাই আশা করি ক্লাসে রেগুলার থাকবেন, আর হচ্ছে রেগুলার পড়বেন এবং এক্সাম দিবেন, যেটুকুই পড়েন এক্সামটা দিবেন। কারণ আমি প্রথমেই আপনাদেরকে এই জন্য দেখালাম যে আমাদের রিটেনে পাশ করাটা কেন ডিফিকাল্ট। হ্যাঁ, এই রিটেনে পাশ করাটার ডিফিকাল্টিটা আমাদের কাটানোর একটাই ওয়ে, সেটা হচ্ছে রেগুলার এক্সাম দেওয়া। আমরা যদি এই যে এখন দেখেন, আমাদের এটা হচ্ছে নেক্সট 6 মান্থের যে রুটিন, আমরা চেষ্টা করেছি একটু ছোট ছোট করে টপিকগুলো ভাগ করার, যাতে আপনাদের উপর খুব বেশি লোড না হয়। কিন্তু সেটা করতে যে আমাদের হচ্ছে কি, আমাদের সপ্তাহে হয়তো 2টা করে ক্লাস নিতে হবে, অনেকগুলো ক্লাস আমাদের সপ্তাহে, মানে সপ্তাহে, একই সপ্তাহে 2টা ক্লাস নিতে হবে। এবং সেভাবে আমরা চেষ্টা করব আপনারা রেগুলার থাকবেন, আপনারা এই ক্লাসগুলো করবেন এবং হচ্ছে আপনারা এক্সামগুলো দিবেন। আর এই যে আপনাদের ভালভুলার কনজেনিটাল, আমাদের চেষ্টা থাকবে এটা আমরা প্রথম দিকে নিয়ে ফেলবো। ভালভুলার কনজেনিটালটা আমরা প্রথম দিকে নিয়ে আপনাদের হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসটাও প্রথম দিকে নিয়ে নেওয়া হবে, যাতে আপনারা তারপরে ওই যে বললাম যে আপনারা রেগুলার আপনারা হচ্ছে ক্লিনিক্যালগুলো যাতে প্র্যাকটিস করতে পারেন। সকালে ওয়ার্ডের টাইমে আপনারা লং কেস শর্ট কেস প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন এবং একে অপরকে বলবেন। এইভাবে আপনারা যাতে ক্লিনিক্যালের প্রিপারেশনটাও এখন নিতে পারেন। আর তারপরে আমাদের যেই মেডিসিন বেসিক এগুলো যেটুকু আছে, আমরা সবগুলোই ছোট ছোট টপিকে আপনাদের ক্লাস নিব এবং আপনাদের পরীক্ষা নিব। হ্যাঁ, আপনাদের হচ্ছে কারো কোনো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে আমাকে অবশ্যই বলতে পারেন। কেউ কি কিছু বলতে চান? নইলে আমি হচ্ছে এরপরে আমাদের সাথে রিয়াসত ভাই আছেন, ভাইয়া আপনাদের সাথে হচ্ছে একটু বেশ কিছু ডিসকাশন করবেন। আমরা তাহলে ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া আছেন? রিয়াসত ভাই আছেন? হ্যাঁ, সময় আছি। জি ভাইয়া, তাহলে আমি হচ্ছে শেষ করছি, আপনি তাহলে একটু বা আপনার ডিসকাশনটা করেন ভাইয়া।
সুমে, আপনি তো সবই ডিসকাস করে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে। আমি সব বলে ফেলেছি ভাইয়া। হ্যাঁ। ভাইয়া, তাহলে আপনি হচ্ছে আপনার যে কার্ডিওলজি আর মেডিসিন নিয়ে ভাইয়া যেটুকু বলতে চাচ্ছিলেন বা ক্লিনিক্যাল নিয়ে আপনি বলছিলেন যে ক্লিনিক্যাল ক্লাসের ব্যাপারে, তাহলে ভাইয়া আপনি সেগুলো নিয়ে যদি ডিসকাস করতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সুমাইয়া, শেয়ারটা একটু অফ করে দিতে হবে। জি ভাইয়া, আমি অফ করছি। ভাইয়া অফ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? ইয়ে, স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিয়াসাত আজিম। আহ, এখন কাজ করছি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি এবং আরপি কার্ডিওলজি হিসাবে। আমি ডিকার্ড পাশ করেছি 2024-এ। আমিও ডিকার্ডে আমার জার্নিটা সিনাপসের সাথে ছিল প্রথম থেকে। তো ডিকার্ড আসলে আমরা যারা ডিকার্ড কোর্সে আছি বা যারা আছেন, তাদের কাছে ডিকার্ড অনেকের কাছে একটা হতাশার নাম বা ফ্রাস্ট্রেশনের নাম। উম, আসলে আমাদের দেশের আমাদের এই কোর্সটার সিনারি অনেকটা হতাশ হওয়ার মতোই। কারণ পাস রেট অনেক কম, ঢাকার বাইরে আরো কম পাস রেট। এই জন্য কিন্তু অনেকে যখন দেখবেন আপনারা ডিপ্লোমায় আসতে চান, স্পেশালি যখন ডি কার্ডে আসতে চান, তখন কিন্তু অনেকে ইনহিবিট করে যে না, আসার দরকার নেই। তো আসার পরেও আমরা দেখি যে আহ, আমরা মানে অনেক বেশি কাজের লোড। দিন শেষে হয়তো আহ, পড়ার বা সব জায়গায় সব ইনস্টিটিউটে একাডেমিক এনভায়রনমেন্টটা ওরকম না। আহ, সব জায়গায় হয়তো স্যাররা ওইভাবে মানে শেখানো না। আহ, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে সিলেবাসটা, আমাদের কারিকুলামটা আসলে ছড়ানো ছিটানো। কোনো ক্লিয়ার গাইডলাইন কোনো জায়গায় দেওয়া নেই। আর আমাদের এত সেগমেন্টেড আমাদের পরীক্ষার ইয়েটা, আমাদের রিটেন, আমাদের অসপি, আমাদের ক্লিনিক্যাল, শর্ট কেস, লং কেস, বোর্ড ভাইবা। তো সবকিছুতে এত সেগমেন্ট করা যে দেখা যায় যে উম, সবগুলোর প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হয়ে যায় দিন শেষে। আর আপনারা যারা আছেন অলরেডি ডিকার্ড কোর্সে এনরোল করা, আপনারা তো জানেন যে আমাদের কিন্তু খারাপ হয় হচ্ছে কি রিটেনে, তাই না? উম, কারণ রিটেনটা আমাদের গোছানো নাই, রিটেনের জন্য আমাদের হয়তো ওইভাবে কোনো গাইড বা নোটস নাই। আহ, বই থেকে ছড়ায় ছিটায় পড়তে হয়, তো এই জন্য আমাদের রিটেনটা একটু খারাপ হয়। তো আহ, আমার প্রিভিয়াস মেন্টর সুমাইয়া কিন্তু ডক্টর সুমাইয়া কিন্তু অলরেডি আপনাদেরকে মানে ডিকার্ডের থ্রু আউট একদম আহ, শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সবই একটা ধারণা দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আহ, আমার খুব বেশি বলার কিছু নাই। তারপরে আমি জাস্ট আপনাদের সাথে একটু লং কেসের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, এটা একটু বাকি আছে। আর থার্ড পেপার যে আমাদের কার্ডিওলজি, এটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই দেখেন যে আমাদের আহ, যেটা বলছিলাম যে এই ছবিটা একটু দেখি, হ্যাঁ। এই ছবিটা দেখে কি মনে হয়? এই লোকটা কি এই পাহাড়ের ক্লিফ থেকে আত্মহত্যা করার জন্য দাঁড়িয়েছে, নাকি লোকটা এমন জায়গায় দাঁড়িয়েছে যার পিছনে একটা নতুন সূর্য উঠছে? সো ফ্রাস্ট্রেশন অর হোপ, এটা আসলে আমাদের অ্যাটিচিউডের ব্যাপার। আমরা এটাকে যেভাবে যে যার মতো করে ইন্টারপ্রিট করতে পারি। এইটা কিন্তু আসলে আমাদের ডিকার্ড কোর্সের একটা রিফ্লেকশন ধরতে পারেন, হ্যাঁ? আমরা ফ্রাস্ট্রেশন হিসেবেও ধরতে পারি, আমরা হোপ হিসেবেও ধরতে পারি। তো আমি আমার ডিসকাশনে যাওয়ার আগে আমার নিজের একটু গল্প আমি 5 মিনিট আপনাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে?
আমি কিন্তু 33 BCS এর একজন সরকারি ক্যান্ডিডেট। এইখানে আহ, আহ, সুমাইয়া আছেন বা আরো যারা মেন্টররা আছেন, আমি তাদের চেয়ে কিন্তু সিনিয়র। আমার সেশন হচ্ছে 2005 2006। আমি এনিহাও আমি কিছু পার্সোনাল কারণে অনেকদিন আমি ক্লিনিক্যাল থেকে দূরে ছিলাম, এবং একটা সময় আমি ডিসিশন নেই যে আমি ক্লিনিক্যালে ক্যারিয়ার না করে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে ক্যারিয়ার। এবং ইভেন ডিকার্ড কোর্সে আসার আগে আমার কিন্তু ইউএইচএপি হিসেবে পোস্টিং হয়ে যাওয়ার কথা। এনিহাও সেটাও হচ্ছিল না। তখন আমি মানে আমার ভিতরে আবার হতাশাটা জেগে বসে যে আমি ক্লিনিক্যালেও যাচ্ছি না, আবার এদিক দিয়েও আমার প্রমোশন হচ্ছে না। একটা লুপের মধ্যে আটকা পড়ে যাই। তো তখন সাডেনলি আমার কাছে মনে হয় যে এটা থেকে বের হইতে হলে আমাকে আবার ক্লিনিক্যালে ফেরত যেতে হবে। এবং এনিহাও তখনই ডিপ্লোমার একটা কারিকুলাম আসে সামনে। এবং আমি আহ, জানি না কেন আমি কার্ডিওলজিতে ডিকার্ডে তখন ফর্ম ফিল আপ করি। এখন আপনারা কিন্তু একটা বিষয় আমার সাথে একমত হবেন যে আমরা যতই যা কিছুই বলি না কেন, দিন শেষে আমাদের যে সাবজেক্টটা কার্ডিওলজি, এটা কিন্তু আহ, আপনি এটার আলাদা একটা উচ্চতা রয়েছে। এবং অন্য রেসপেক্টের মানুষজনও কিন্তু কার্ডিওলজিকে একটু একটু ভিন্ন চোখে দেখে। মানে একটু স্ট্যাটাস সম্পন্ন একটা সাবজেক্ট হিসেবে দেখে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট এটা কিন্তু আসলে ফ্যাক্ট। ঠিক আছে, হয়তো সেই জন্যই কার্ডিওলজি সিলেক্ট করা। তো তারপরে যখন পরীক্ষা দিই, আসলে খুব একটা প্রিপারেশন ছিল না আমার। আহ, 3টা ইনস্টিটিউট সিলেক্ট করার অপশন ছিল। আমি ঢাকার 2টা ইনস্টিটিউট সিলেক্ট করি এবং ঢাকার বাইরে একটা ইনস্টিটিউট সিলেক্ট করি। আচ্ছা, আমি একটু বলে নেই, আমি কিন্তু পাশ করেছি ঢাকার বাইরের একটা একটা পেরিফেরির ইনস্টিটিউট থেকে, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে। তো ঢাকার বাইরের দিনাজপুর সিলেক্ট করি কারণ জানি না কেন আমার একটা ফ্রেন্ড হয়তো ওইখানে ছিল তখন। এই জন্য সিলেক্ট করা যে অ্যাটলিস্ট একটা পরিচিত মানুষ থাক। আমার ইনস্টিটিউট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এবং তারপরে আমি রেজাল্ট হওয়ার পরে দেখি যে চান্স পাই দিনাজপুর মেডিকেল কলেজে। তো তখন আমি অনেকের সাথে আলোচনা করলাম যে আমি কি আসলে কোর্সে যাব কি যাব না। আমাকে অনেকে ইনহিবিট করেছে যে ডিকার্ড এমনিতেই পাস রেট কম, তারপরে আহ পেরিফেরির একটা ইনস্টিটিউট, এটাতে তো পাস রেট জিরোর কাছাকাছি, যাওয়ার দরকার নাই। তারপরে চিন্তা করলাম যে আল্লাহ হয়তো রিজিক এটার মধ্যেই রেখেছেন। এবং দিন শেষে মানে আমি অনেক মানে একটা আহ, দোটানা ভাব নিয়ে আমি ওইখানে এনরোল করি দিনাজপুর মেডিকেল কলেজে। এবং একটা জিনিস আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি যখন ডিকার্ড কোর্সে যাই তার আগে আমি যেহেতু বললাম যে অনেকদিন ক্লিনিক্যাল থেকে দূরে ছিলাম, ইভেন আমি তখন একটা ইসিজি নিয়ে কনফিডেন্টলি রিড করার মতো আমার সেই কনফিডেন্সটাও ছিল না। তো আমার সাথে কোর্সে যারা ছিল, আমার এক ছোট ভাই, ওকে আমি বললাম যে আমি তো আসলে ইসিজি ভুলে গেছি, তো কি করার। তো তখন হয়তো অনেকে তখন জেনেসিসে শর্ট কোর্স করেছে ইসিজির, বিভিন্ন জায়গায় ইসিজি শিখেছে। তা আমি তখন সেগুলো কিছু করিনি। আমার কাছে মনে হলো যে কি করব। আমার ছোট ভাই আমাকে বললো যে ভাই যাচ্ছেনই তো ইয়ে করতে, কোর্সে এখানে শিখাবে। কিন্তু আসলে আমি যেটা দেখলাম যে কেউ কিছু শিখায় না। দিন শেষে সবাই একটা আউটপুট চায় যে এটা পারো না কেন, ওইটা হয় নাই কেন, কিন্তু কেউ ওইভাবে কিছু শিখায় না। আমাকে শিখতে হয়েছে নিজে ঠেকে 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 ঠেকে। এবং আমি নিজে এখন, আমার কথাটা হয়তো একটু উদ্ধৃতপূর্ণ হতে পারে, কিন্তু আমি ইসিজি এত ভালো রিড করতে পারি যে আমি আমি কোর্সে থাকার সময় আমি বলতাম যে আমি আমার যে কোনো টিচারদের চেয়ে ভালো ইসিজি রিড করতে পারি। এটা আমি নিজে শিখেছি থেকে থেকে। আহ এবং আমার কাছে মনে হতো যে আমি যেই জায়গাগুলোতে থেকে যাচ্ছি, আমি আমার জুনিয়রদের যারা আসবে তাদেরকে আমি সেই বিষয়গুলোতে হেল্প করব। এবং আমি নিজে থেকে তখন স্টুডেন্টদের, ইন্টার্নদের, ট্রেইনিদের আমি ইসিজি ক্লাস নিতাম, ইসিজি শিখাতাম। আমি এখনো যেখানে আছি এখানেও এখন স্টুডেন্টদের শিখাই। তো যাই হোক, ডিফারেন্ট ইস্যু। সো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আহ, মানে আল্লাহ আপনার রিজিক ফিক্স করে রেখেছেন, আপনি কোনোভাবেই সেটাকে বাইপাস করে যেতে পারবেন না। কারো হয়তো সেই গোলে অ্যাচিভ করতে 2 দিন বেশি সময় লাগবে, কারো 2 দিন কম সময় লাগবে। তো দেখেন, আমি কিন্তু সেই পেরিফেরির একটা ইনস্টিটিউট থেকে আমি একবারে বের হয়ে আসছি।
হ্যাঁ, আমি কিন্তু আমার 2বার পরীক্ষা দেওয়া লাগে নাই। তো এটাই যে আপনি অবশ্যই আপনার অ্যাটিটিউড সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখবেন। আহ রোগীদের প্রতি আপনার অ্যাটিটিউডটা পজিটিভ রাখবেন। কোনো রোগীকে ফেলনা মনে করবেন না। ওয়ার্ডে ভালো মতো কাজ করবেন। এবং আপনি যেই ধর্মের অবলম্বনই করেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু আপনার সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে আপনি বিশ্বাস রাখবেন, এবং আল্লাহ যথাসময়ে আপনাকে বের করে নিয়ে আসবে। ঠিক আছে? তো ঠিক আছে, সো আমরা সবাই আশা করি যে পজিটিভ হব। আমি আমার আহ, আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে জাস্ট টু ব্রিং সাম হোপ। আর আমি সিনাপসের সাথে আমার কোর্সের মোটামুটি শেষের 1 বছর আমি সিনাপসের সাথে ছিলাম। এবং তখন আমার মনে হয় এরকম ডিকার্ড নিয়ে আর কোনো কোর্স, অন্য কোনো আহ, আহ, মানে হেল্পিং ইনস্টিটিউটের ছিল কিনা আমার জানা নাই, সিনাপসেরই ছিল। এবং একটা কথা না বললেই না, আমি এটা, আমি যেখানেই যাই, যেখানেই যাব সবসময় ডাক্তার তানিয়া শারমিন, আহ, উনি আমাদের মেন্টর ছিলেন। মানে উনাকে সবসময় স্যালুট দিতে হবে, কারণ উনি এক হাতে এই ডিকার্ড কোর্সটাকে চালিয়েছেন। এবং উনি ছাড়া আর কেউ মনে হয় ডিকার্ড নিয়ে এইভাবে চিন্তা করেন নাই কখনো। সো সিনাপস থেকে যারা, সিনাপসের সাথে যারা ছিলেন, তানিয়া আপার সাথে যারা সংশ্লিষ্টতায় ছিলেন, যারা পাশ করেছেন, আমার মনে হয় সবাই এই কথাটা এক বাক্যে স্বীকার করবে, এবং তানিয়া আপার প্রতি আহ মানে ডেফিনেটলি একটা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি জাস্ট দুটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে লং কেসটা, আর একটা হচ্ছে গিয়ে থার্ড পেপার। তো লং কেস নিয়ে একটু জাস্ট শর্টে বলে ফেলি যে লং কেস কিন্তু আমাদের, আপনারা ওয়ার্ডে প্রতিদিন কাজ করবেন, প্রতিদিন এই রোগীগুলো আপনারা ফেস করবেন। আমাদের লং কেস কিন্তু আসলে খুব সিলেক্টিভ, একেবারে সিলেক্টিভ। যে ভালভুলার কিছু কেস আসতে পারে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগেজিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগেজিটেশন, মিক্সড প্যাথোলজি আসতে পারে। আর কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আপনার এএসডি, ভিএসডি, পিডিএ আসতে পারে। ইউজুয়ালি কম আসে টফ। টফ থেকে কিন্তু বেশ, মানে একটা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, টফ খুব আসে। তো এই যে দেখেন, হাতে গোনা 7টা, 4টা ডিজিজ, এই ডিজিজ গুলো আপনারা প্রতিদিন ওয়ার্ডে পাবেন। ভালভুলার তো আপনারা প্রতিদিনই পাবেন। আপনারা যখনই ডিজিজটা, মানে আপনারা একটা রোগীকে আহ, ইয়ে করবেন, রিসিভ করবেন, আপনারা প্রথম থেকে আপনার যে পার্টনার থাকবে বা আপনার সহকর্মী থাকবে তাকে প্রথম থেকেই বলার চেষ্টা করবেন কেসগুলো। এবং আপনি যদি একটু আহ চিন্তা করেন, দেখবেন যে এই কেসগুলার, লং কেস প্রত্যেকটার চিফ, মানে চিফ কমপ্লেন কিন্তু একই। 3টা চিফ কমপ্লেন, হ্যাঁ। কি, একটা হচ্ছে গিয়ে ব্রেথলেসনেস, একটা হচ্ছে পালপিটেশন, আর একটা হচ্ছে চেস্ট পেইন। সুতরাং আপনারা যদি এই তিনটা চিফ কমপ্লেন আপনারা সুন্দর করে প্রথম থেকে সাজিয়ে ফেলেন, অনেক জায়গায় আছে, আপনারা আব্দুল্লাহ স্যারের বই দেখতে পারেন অথবা অন্য যে কোনো বই দেখতে পারেন, এখান থেকে প্রথম থেকে যদি সাজিয়ে ফেলেন, যে কোনো কেসে কিন্তু আপনার এই চিফ কমপ্লেন গুলা দিয়েই আপনি এই কেসটাকে প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু ওই যে চিফ কমপ্লেইনের যে পয়েন্ট গুলা, এগুলো যাতে মিস না হয় আর কি। ঠিক আছে? এছাড়া এর সাথে এডিশনালি আপনার আসতে পারে হচ্ছে গিয়ে ফিভার, কফ। এর বাইরে কিন্তু আমার চিফ কমপ্লেনের মধ্যে আর কিছু নাই। সুতরাং প্রথম থেকে এইগুলা আপনারা একটু সাজিয়ে ফেলবেন, এবং কেসগুলা আহ প্রথম থেকে বলার প্র্যাকটিস করবেন। আমরা আমাদের ক্লিনিক্যালে একটা খারাপ করার একটা ভালো জিনিস হচ্ছে এই যে আমরা কেস বলি না বা প্র্যাকটিস করি না। এবং যে কারণে আমরা যখন পরীক্ষার হলে যে কেসটা বলতে চাই, আমরা অনেক বেশি স্ট্যামার করি। আপনি যখনই স্ট্যামার করবেন, স্যারের ইমপ্রেশন খারাপ হতে থাকবে। এবং আপনি যদি একটা কেস খুব ফ্লুয়েন্টলি বলে আসতে পারেন, স্যার এটাতে আপনার ইমপ্রেশন অনেক ভালো হয়ে যায়। আমি আমার কথাটা বলি, আমি কিন্তু আমার আমি যখন পরীক্ষা দিই, আমার লং কেস খুব ভালো হয়েছিল। আমার লং কেস ছিল হচ্ছে গিয়ে একটা ভিএসডি উইথ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। তো আহ, আমি একেবারে খুবই ফ্লুয়েন্টলি আমার কেসটা প্রেজেন্ট করি, এবং আমাকে একেবারে প্রগনোসিস পর্যন্ত নিয়ে গিয়েছিল। তো তখনই আমি বুঝতে পেরেছি যে আমার আসলে আমাকে ভালো নাম্বার দিচ্ছেন। এবং আমি যখন পরীক্ষা দিই, পরীক্ষার পরে হাতে যে ভাই ছিলেন, একজন নার্সও ছিলেন, আমাকে বলে দিচ্ছে যে টেনশন করুন না, আপনি খুব ভালো মার্কস পেয়েছেন। তো আমার লং কেস খুব ভালো হয়, একটা বোর্ড ভাইবা খুব ভালো হয়। আমার শর্ট কেসে আমার একটা কেস একটু খারাপ হয়েছিল, আমার একটা বোর্ড ভাইবা খারাপ হয়, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আমি ওই যে মিলাই ঝিলাই পাশ করে চলে আসছি। সুতরাং আপনি যখনই আপনার লং কেস ভালো করবেন, আপনার মার্কস ভালো ক্যারি করবে, এবং আপনার আপনার
ইমপ্রেশন ভালো হবে, আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু ভালো হবে। ঠিক আছে, সো একদম প্রথম থেকে এই জিনিসটা আপনারা করার প্র্যাকটিস করবেন। এবার আসেন হচ্ছে গিয়ে থার্ড পেপার, মানে রিটেন। তো রিটেনে তো আসলে তিনটা পেপার ডাক্তার সুমাইয়া অলরেডি বলে ফেলেছেন। প্রথম পেপারটা আমাদের বেসিক, সেকেন্ড পেপারটা হচ্ছে গিয়ে আমাদের সোললি মেডিসিন, এবং থার্ড পেপার কার্ডিওলজি। তো কম্পারেটিভলি তিনটা পেপারের মধ্যে বেসিক ফার্স্ট পেপার যেটা, এটাতে মার্কস ক্যারি করাটা সোজা। কারণ এইখানে আপনাদের আসলে কার্ডিওলজির যে বেসিক অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, এইগুলো থেকেই কোশ্চেন আসে। এখানে তো আসলে নতুন করে বানানোর কোনো কোশ্চেন নাই, সব প্রিভিয়াস কোশ্চেনের রিপিটেশন, সবই প্রিভিয়াস কোশ্চেন রিপিটেশন। তো এখন কিছুটা নতুন ট্রেন্ড এসেছে যে এটার সাথে একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আসছে। তো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনারা যারা ওয়ার্ডে কাজ করেন, ওয়ার্ডে নিয়মিত কাজ করলে আপনারা এগুলোর অ্যান্সার করতে পারবেন। আর আপনারা যদি সিনাপসের সাথে থাকেন তাহলে তো আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব। সেটা নিয়ে খুব একটা টেনশন করার কিছু দেখি না। তবে আপনারা ফোকাসটা করবেন যে ফার্স্ট ফার্স্ট পেপারের উপরে, কারণ এখানে একটা ভালো মার্কস ক্যারি করলে আপনারা সেকেন্ড পেপার, থার্ড পেপার এটাতে একটু একটু যদি কম মার্কসও ক্যারি হয়, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কভার হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পেপারটা একটু কঠিন, কারণ এটা সোললি মেডিসিন। মেডিসিনটা আমরা অনেক সময় দেখা যায় যে ডিকার্ড নিয়ে এত ব্যস্ত থাকি যে মেডিসিনটা পড়া হয় না। তো আহ, যদি কারো আপনাদের ডেভিডসনের উপরে ভালো দখল থাকে, এইটা আপনারা মেডিসিন ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা যারা আছেন, আপনারা যদি ফার্স্ট ইয়ারে থাকেন এখন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এফসিপিএস পার্ট ওয়ানটা দিয়ে দিতে। তাহলে হবে কি, আপনাদের ডেভিডসনটা একটু পড়া হয়ে যাবে। কিন্তু আপনারা যদি সেকেন্ড ইয়ারে থাকেন, এখন আর নতুন করে ফার্স্ট এফসিপিএস ফার্স্ট পার্ট দেওয়ার কথা না চিন্তা করাই ভালো। কিন্তু যদি ফার্স্ট ইয়ারে থাকেন, প্রথম থেকেই এফসিপিএস পার্ট ওয়ানের একটা চিন্তা রাখবেন, তাহলে ডেভিডসনটা কভার আপ হয়ে যাবে। আর থার্ড পেপারটা সোলি কার্ডিওলজি, এইটাও দেখা যায় যে এটার সিলেবাস অনেক ভাস্ট। নতুন যে কোনো আপডেট, যে কোনো গাইডলাইন এখান থেকে কোশ্চেন আসে। তো সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমাদের যেরকম দেখতে হবে, তার সাথে সাথে নিউয়ার আপডেটস গুলা, নিউয়ার গাইডলাইন্স আপডেট গুলা, এবং হচ্ছে গিয়ে নিউয়ার কোনো ম্যানেজমেন্ট আপডেট যদি আসে, এবং নিউয়ার ড্রাগস, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এইখান থেকে কোশ্চেন আসে। তো আসেন আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। তো থার্ড পেপারের মধ্যে দেখেন, এটা আমরা দেখা যায় যে জুলাই 2020 থেকে কোশ্চেনের প্যাটার্নটা মোটামুটি একই রকম। জুলাই 2020-এর আগের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল। তো 2020-এর পর থেকে কোশ্চেন প্যাটার্নটা একই রকম হয়। দেখা যায় যে ইউজুয়ালি দুইটা বড় কোশ্চেন থাকে, ইভালুয়েশন টাইপের, আর দুইটা কোশ্চেন থাকে যেখানে ফ্রেগমেন্টেড কিছু শর্ট নোট থাকে আর কি। তো এখানে দেখেন, এখানে কোশ্চেন গুলো যদি আমরা দেখি, যে একটা কোশ্চেন যে a 70 years old male known case of hypertension with diabetes presented to the emergency department with 2 hours history of severe chest pain, sweating. On examination, he has severe bradycardia with hypertension. Hypotension. How will you proceed and manage this patient? তো এটা একটা ইভালুয়েশনের পেশেন্ট, যে একটা চেস্ট পেইন, সুইটিং নিয়ে একটা পেশেন্ট আসছে, সাথে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন। তো তাহলে আমাদেরকে ইভালুয়েট করতে হলে আমাদেরকে কিছু ডিডি মাথায় নিয়ে আসতে হবে। দেখেন, এই যে সিনারিওটা দিয়েছে, এই সিনারিওটা দিলে আমরা কিন্তু, আপনারা যারা আছেন অলরেডি কোর্সে, আপনাদের চট করে মাথায় যেটা আসবে সেটা হচ্ছে এটা একটা অ্যাকিউট এমআই এর একটা প্রেজেন্টেশন। তো যেহেতু ইসিজি তে কোনো ইসিজির কোনো ফাইন্ডিং নাই বা কিছু নাই, আমরা এটাকে অ্যাকিউট এমআই না বলে অ্যাকিউট করোনারি সিনড্রোম হিসেবে বলতে পারি। তো একটা ডিডি আমাদের অ্যাকিউট, যেহেতু ব্র্যাডিকার্ডিয়া আছে, অ্যাকিউট ইনফিউর এমআই আসতে পারে। তার সাথে হাইপোটেনশন আছে, উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনটা আসতে পারে যেহেতু হাইপোটেনশন। তো এইভাবে আমরা কিছু ডিডি সেট করব। আপনারা যখন, আমি জাস্ট একটা কোশ্চেন নিয়ে কথা বলছি, আপনারা যখন একটা বড় কোশ্চেন লিখবেন, আপনাদের প্যাটার্নটা হবে, লেখার প্যাটার্নটা হবে হচ্ছে গিয়ে, আপনি আসলে একটা রোগীকে যেভাবে ইভালুয়েট করেন, রোগীকে আহ রিসিভ করার পর থেকে যেইভাবে একটা রোগীকে আপনারা ম্যানেজ করেন, ঠিক সেইভাবে। যে আপনারা প্রথমে কি করেন, রোগীটার হিস্ট্রি নেন। রোগীটার হিস্ট্রি নেওয়ার পরে আপনি এক্সামিনেশন করেন, জেনারেল এক্সামিনেশন করেন, স্পেসিফিক এক্সামিনেশন করেন। তারপরে আপনার মাথায় যে ডায়াগনোসিস গুলো থাকে সেগুলোকে ইভালুয়েট করার জন্য আপনি কিছু বেসিক ইনভেস্টিগেশনস দিয়ে দেন।
বেসিক বলতে আমরা সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস এগুলো তো দেই। আর কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন দিয়ে দেই ডিডি গুলো এক্সক্লুড করার জন্য। তারপরে আমরা কিছু জেনারেল ম্যানেজমেন্ট দেই, আমরা স্পেসিফিক কিছু ম্যানেজমেন্ট দেই। তারপরে রোগীকে যখন ছুটি দিয়ে দেই, আমরা রোগীকে ছুটি দেওয়ার পরেও আউট অফ হসপিটাল কিছু ম্যানেজমেন্ট দিই, কিছু কাউন্সিলিং করি। আপনার একটা বড় কোশ্চেন যখন ইভালুয়েট করবেন, আপনার অ্যান্সার প্যাটার্নটাও হবে ঠিক এরকম। আপনি যখন ডিডি লিখবেন, ডিডি আপনি কখনোই 4টা থেকে 5টা, এর বেশি লিখবেন না। 4টা ইজ কোয়াইট এনাফ, ঠিক আছে? আপনারা অনেকেই শহীদ বইটা ফলো করেন, খুবই ভালো বই, কিন্তু শহীদে অনেক অনেক ডিডি দেওয়া। এত ডিডি লিখতে যেয়ে না শেষ পর্যন্ত একটা কোশ্চেন ক্লামজি হয়ে যায়। তো ওই যে ডক্টর সুমাই অলরেডি বলেছেন যে আপনি যখন একটা বড় কোশ্চেন লিখবেন, স্যাররা কিন্তু খেয়াল করে যে আপনি আসলে আপনার খাতাটা নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, আপনার লেখাটা সুন্দর কিনা, আপনি একটু দাগ দিলেন কিনা। সো আপনার অলওয়েজ মাথায় থাকতে হবে যে আপনার খাতাটার প্রেজেন্টেশনটা যাতে ভালো থাকে, আপনার ভিতরে যাই থাকুক না কেন সেটার মোড়কটা যাতে সুন্দর হয়, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সুতরাং ডিডি আপনারা 4টা থেকে 5টা, এর বেশি যাবেন না। 4টা থেকে 5টা ডিডি সেট করে ঠিক ওইভাবে, যে ধরেন আপনি অ্যাকিউট এমআই, এটার জন্য হিস্ট্রি কি থাকবে, যে একটা হিস্ট্রি অফ আপনার হাইপার টেনশন থাকতে পারে, হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ প্রিম্যাচিউর হার্ট ডিজিজ থাকতে পারে, প্রিম্যাচিউর ডেথ থাকতে পারে, তার সেন্ট্রাল চেস্ট পেইন রেডিয়েটিং টুয়ার্ডস দ্য ব্যাক, নেক, লেফট আর্ম এরকম হইতে পারে, সোয়েটিং থাকতে পারে। আহ এইভাবে আপনারা হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার লিখবেন, পাশে সাজেস্টিভ অফ অ্যাকিউট এমআই। ঠিক একইভাবে আপনি যখন এরপরে জেনারেল এক্সামিনেশনে একটা রোগীর কি পাবেন আপনি, একটা রোগীর টেম্পারেচার, একটা কোল্ড ক্লামি স্কিন থাকতে পারে, সিভিয়ার সোয়েটিং থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অথবা ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, হাইপোটেনশন থাকতে পারে অথবা হাইপারটেনশন থাকতে পারে, লাং বেসিক ক্রিপিটেশন থাকতে পারে। এই ফাইন্ডিং গুলো লিখবেন। তারপরে আপনি যখন ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন ওই যে আপনার জেনারেল এক্সামিনেশন, কিছু বেসিক ইনভেস্টিগেশনস, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশনস। যেমন একটা এমআই এর জন্য স্পেসিফিক আপনি ইসিজি করবেন, ইকো করবেন, ট্রপোনিন আই দিবেন, তাই না? তারপরে আপনি ম্যানেজমেন্টে যখন দিবেন, ম্যানেজমেন্টে জেনারেল ম্যানেজমেন্ট, যেমন প্রথমে এই রোগীটাকে আপনি কি করবেন, সিসিইউতে ভর্তি দিবেন উইথ 24 আওয়ার্স ইসিজি মনিটরিং। তারপরে আপনি অক্সিজেন যদি স্যাচুরেশন ড্রপ করে অক্সিজেন দিতে পারেন, বা ব্রেথলেসনেস থাকলে অক্সিজেন দিতে পারেন। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট কি হবে, যেমন আপনি জেনারেলের মধ্যে আপনার লোডিং ডোজটাও চলে আসবে। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, যদি এমআই হয়, এসটি এলিভেটেড এমআই হলে আপনি থ্রম্বোলাইসিস করবেন, যদি নন এসটি এমআই হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে তাকে এনোক্সাপারিন দিবেন। তারপরে ইয়ের পরে আপনি তাকে আউট অফ হসপিটাল কি করবেন, আপনি তাকে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের কথা বলবেন, আপনি তাকে ডাইট নিয়ে কথা বলবেন, স্মোকিং সিজেশনের কথা বলবেন, ওয়েট রিডাকশনের কথা বলবেন, আপনি তাকে ফলো আপের কথা বলবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখন কিন্তু প্রত্যেকটা কার্ডিয়াক ডিজিজে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সবাইকে বলি, গাইডলাইনেও চলে আসছে ক্লাস 1 হিসেবে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশনের কথাটা বলতে হবে। তো এই যে দেখেন, এইভাবে আপনারা একটা ইভালুয়েশনের কোশ্চেন কে আগাতে হবে। আর শর্ট নোট গুলা শর্ট নোট গুলা দেখেন, এখানে কিছু শর্ট নোট আসে, কোভিড-19 এন্ড এসিএস। তো এইটা আহ তো কোভিড-19 এখন নাই। তারপরে হচ্ছে লং কিউটি। তো লং কিউটি নিয়ে, লং কিউটি আপনাদেরকে পড়তে হবে। এরপরে দেখবেন একবার আসছে শর্ট কিউটি সিনড্রোম। তারপরে আসছে দেখেন একটা ড্রাগ আর্নি, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ন্যাপলাইসিন ইনহিবিটর। আর্নি আমরা প্রতিনিয়ত ইউজ করছি, আমরা জানি। তো আর্নি নিয়ে কোশ্চেন এসেছে, এটার ইন্ডিকেশন, বেনিফিট, মায়োকার্ডিয়াল হাইবারনেশন, রিপারফিউশন স্ট্র্যাটেজি অফ স্টেমি। দেখেন এই কোশ্চেনটার ইভালুয়েশন করতে চাই কিন্তু আমরা রিপারফিউশন স্ট্র্যাটেজি কথা বলে ফেললাম। যেমন আমরা রিপারফিউশন স্ট্র্যাটেজিতে কি আসবে, রিপারফিউশন স্ট্র্যাটেজিতে আমরা পিসিআই করতে পারি, রিপারফিউশন স্ট্র্যাটেজিতে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি, তাই না? এই জিনিসগুলো আসবে। এই কোশ্চেনটা দেখেন, রিকারেন্ট সিনকোপ। এই রিকারেন্ট সিনকোপের পেশেন্টটাকে আপনারা কিভাবে ইভালুয়েট করবেন। সিনকোপ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু বারে বারে বিভিন্ন সময়ে এসেছে, ঠিক আছে? পরবর্তীতে আপনারা দেখবেন। এর পরের বছরের কোশ্চেনটা দেখেন, 45 বছরের একটা ফিমেল, তার এমভিআর করা ছিল, মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করা ছিল 3 বছর আগে। এখন তার ফিভার এবং শর্টনেস অফ ব্রেথ। 3 বছর আগে এমভিআর করা, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, তাহলে এটা ডিডি কি আসতে পারে? একটা হচ্ছে, যেহেতু ফিভার, যদি লং টার্ম ফিভার থাকে আমাদের একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আসবে। তারপরে তার শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে, একটা এমভিআর, একটা ভালভ ভালভ ইয়ে ছিল, এখন তাকে নতুন করে আবার একটা হার্ট ফেলিউর হইতে পারে, তাই না? তো এইভাবে ইভালুয়েট করতে হবে। তারপরে আপনারা সেইভাবে আপনারা এই কোশ্চেনটাকে আগাবেন।
এখানে দেখেন একটা ওল্ড মেল ডায়াবেটিক স্মোকার প্রেজেন্টেড উইথ পেইন ইন দ্য কাফ মাসেল অ্যান্ড চেস্ট পেইন। তো তার মানে কাফ মাসেলে পেইন, তার মানে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। সুমাইয়া কিন্তু অলরেডি একটা কোশ্চেন আপনাদেরকে বলেছিল, ওই যে ক্লডিকেশন পেইন নিয়ে একটা কোশ্চেন। এই দেখেন এই সেম কোশ্চেন, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা কিন্তু আপনাদের মেডিসিনেও এসেছে, আবার কার্ডিওলজিতেও এসেছে। আবার একই দেখেন, কোভিড-19 এরা যেহেতু ছিল, কোভিড-19 নিয়ে পরপর দুইবার কোশ্চেন রিপিটেশন। এর আগে ছিল কোভিড-19 উইথ এসিএস, এখানে আসছে কোভিড-19 উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ। ডিভাইস ইউজেস ইন ক্যালসিফাইড কোরোনারি লিশন, নিউয়ার ড্রাগস ইন হার্ট ফেলিউর। নিউয়ার ড্রাগস, হার্ট ফেলিউর নতুন ড্রাগ, এটা অলওয়েজ নতুন ড্রাগ, যে কোনো নতুন ড্রাগ নতুন আপডেট, এটা ইম্পর্টেন্ট। আইসিডি সিআরটি, এইটা নিয়ে বারে বারে কোশ্চেন আসছে, আইসিডি সিআরটি। পরবর্তীতে আপনারা দেখবেন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এইটা তো আপনারা যখন অসপি পড়বেন, ক্যাথ ল্যাবে কাজ করবেন, এটা কিন্তু আপনাদের অলরেডি পড়া হয়ে যাবে। ঠিক আছে। এরপরে দেখেন কি কোশ্চেন আসছে, যে একটা বড় কোশ্চেন আসছে যে একটা ইয়াং জেন্টলম্যান প্রেজেন্টেড উইথ এপিসোডিক সোয়েটিং হেডেক পালপিটেশন ফ্লাকচুয়েটিং বিপি। আপনার ইয়ে কি হবে দেখেন, সোয়েটিং হেডেক পালপিটেশন ফ্লাকচুয়েটিং বিপি, তাহলে এইটা একটা ইয়াং মেল, এইটা এইরকম সিনারিও যদি আসে, তাহলে আমাদের ইনিশিয়াল ডায়াগনোসিস একটা কি আসতে পারে মাথায়? আমাদের মাথায় কিন্তু এই যে ফিওক্রোমোসাইটোমা, এটা একটা আসতে পারে, তাই? তো সুতরাং ফিওক্রোমোসাইটোমা এটা কিন্তু মেডিসিনের একটা টপিক, কিন্তু কার্ডিওলজিতেও আসতে পারে, আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে। শর্ট নোট গুলা দেখেন, হলটার মনিটরিং, মিনোকা, মিনোকা, ইনোকা, অ্যানোকা, বারে বারে আসছে কোশ্চেন গুলা, এগুলা পড়তে হবে। ঠিক আছে। মিনোকা কি? মিনোকা হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন উইথ নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি। কার্ডিয়াক টেম্পোনেট, কার্ডিয়াক টেম্পোনেট পেরিকার্ডিয়াল ইফিউশন, এই কোশ্চেন গুলো ঘুরে ফিরে বারে বারে রিপিটেশন হয়েছে। ফন্ডাপেরিনেক্স, ফন্ডাপেরিনেক্স একটা অ্যান্টিকোগুলেন্ট। রিপারফিউশন অ্যারিথমিয়া, রিপারফিউশন অ্যারিথমিয়া এটাও যারা আপনারা ওয়ার্ডে কাজ করেন, আপনারা কিন্তু এটার সাথে খুবই পরিচিত। এটা কি একটা রোগীর ইফেক্টিভ থ্রম্বোলাইসিসের পরে ইসিজি তে কিছু চেঞ্জ আসে, ইউজুয়ালি সবচেয়ে কমনলি আসে হচ্ছে গিয়ে এআইভিআর, তাই না? এক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম, এইটা মিন করে যে আমার থ্রম্বোলাইসিসটা ইফেক্টিভ হয়েছে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এটা শর্ট নোট এসেছে। এইখানে দেখেন একটা রোগী আসছে আবারও, যে প্রিসিনকোপ, প্রিসিনকোপ নিয়ে একটা কোশ্চেন আসছে। দেখেন এর আগে সিনকোপ নিয়ে আসছিল, এবার প্রিসিনকোপ। ঠিক আছে, সুতরাং সিনকোপ খুবই ইম্পর্টেন্ট। আবার দেখেন একটা কোশ্চেন, একটা 40 years old gentleman presented with chest pain fever. ECG shows sinus bradycardia and ST elevation in V1 to V4. That means anteroseptal, acute anteroseptal MI এর সাথে ব্র্যাডিকার্ডিয়া। এটাকে কিভাবে ইভালুয়েশন এন্ড ম্যানেজ করবেন? শর্ট নোটের মধ্যে আসছে 24 hours অ্যাম্বুলেটরি প্রেশার, অ্যাম্বুলেটরি মানে এবিপিএম আর কি। এর আগে আসছিল হল্টার মনিটরিং, এবার আসছে এবিপিএম। এবিপিএম ও খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি এবিপিএম নিয়ে কথা হচ্ছে। 2025-এ একটা হাইপারটেনশনের গাইডলাইন এসছে, সুতরাং এবিপিএম এবং আরেকটা হচ্ছে কি হোম ব্লাড প্রেশার মনিটরিং, এইচবিপিএম, এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এসজিএলটি-2 ইনহিবিটর, এসজিএলটি-2 ইনহিবিটর অনেকবার এসেছে। এসজিএলটি-1 ইনহিবিটর এসেছে, ইম্পর্টেন্ট। টিল টেবিল টেস্ট কোথায় করা হয়? সিনকোপের ক্ষেত্রে টিল টেবিল টেস্ট করা হয়। টাভি, টাভি নিয়ে কোশ্চেন আসছে, শর্ট কোশ্চেন আসছে ইভেন। আহ আহ টাভি নিয়ে কিন্তু পরবর্তীতে আপনার এটাও বেশ কয়েকবার কোশ্চেনটা রিপিটেশন হয়েছে। আবারও দেখেন, এইখানে একটা পেশেন্টের ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, তাকে কিভাবে ইভালুয়েট করবেন। ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন একটা দেখি। পরের কোশ্চেন দেখেন একটা, প্রেগনেন্ট লেডি উইথ 28 weeks প্রেগনেন্সি প্রেজেন্টেড উইথ ব্রেথলেসনেস পালপিটেশন হেমোপটাইসিস অন এক্সামিনেশন শি হ্যাড ইরেগুলার পালস এন্ড ইডিমা, হাউ উইল ইউ ইভালুয়েট এন্ড ম্যানেজ দ্য পেশেন্ট? তো তাইলে একটা প্রেগনেন্ট লেডি, ইরেগুলার পালস, দ্যাট মিনস হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইডেমা তার মানে ক্রনিক হার্ট ফেলিউর, তার হিমোপ্টাইসিস আছে, ব্রেথলেসনেস হেমোপ্টাইসিস। তো সুতরাং এটা কিন্তু আমাদের ডায়াগনোসিস আসবে হচ্ছে গিয়ে ক্রনিক রিমাটিক হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস, কারণ হিমোপ্টাইসিস, মাইট্রাল স্টেনোসিস হেমোপ্টাইসিস হয়। তো ওইখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং ক্রনিক হার্ট ফেলিউর। তো এইটাকে আপনারা, আমরা যখন মাইট্রাল স্টেনোসিস পড়বো, এই কোশ্চেনটা খুব সুন্দরভাবে আমরা রেডি করব ইনশাল্লাহ। শর্ট নোট গুলা দেখেন, এই যে ইকো কার্ডিওগ্রাফিক ইভালুয়েশন অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এইচওসিএম বা এইচসিএম, এটা নিয়েও কিন্তু বারে বারে কোশ্চেন আসছে। হ্যাঁ, এর পরবর্তীতেও দেখবেন বারে বারে কোশ্চেন আসছে।
হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশন এখন খুবই হট একটা টপিক। হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশন, আর একটা টপিক হচ্ছে হার্ট ফেলিউর উইথ ইমপ্রুভ রিজেকশন ফ্র্যাকশন। দুইটা নিয়েই কোশ্চেন রিপিটেশন হচ্ছে, কোশ্চেন সামনে আসতে পারে, আপনারা ফেস করতে পারেন। ম্যানেজমেন্ট অফ ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, নন ইনভেসিভ ইনভেস্টিগেশনস ফর ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, সিসিএস। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে 2024 একটা নতুন গাইডলাইন এসেছে, সুতরাং এখান থেকে কোশ্চেন আসার ভালো চান্স আছে। ক্লিনিক্যাল স্টিগমাটা অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর স্টিগমাটা, রড স্পট, জেনুয়েলিশন, তাই না? তারপরে হচ্ছে কি অসলার নোড, এগুলা। আর একটা পেশেন্ট, একটা কোশ্চেন দেখেন যে একটা হিস্ট্রি অফ পিসিআই 5 ইয়ার্স ব্যাক, এখন তার এক্সারশনাল চেস্ট পেইন, ব্রেথলেসনেস। তার মানে তার স্টেন্ট করা হয়েছিল এর আগে, এখন স্টেন্ট ফেলিউর হতে পারে, স্টেন্ট রিস্টেনোসিস হতে পারে, স্টেন্ট থ্রম্বোসিস হতে পারে, নতুন করে এমআই হতে পারে, তাই না? নতুন করে এমআই হয়ে হার্ট ফেলিউর হতে পারে, এগুলাকে ইভালুয়েট করতে হবে। শর্ট নোট দেখেন, ডিভাইস ক্লোজার অফ এএসডি, বোসেনটান। বোসেনটান হচ্ছে গিয়ে একটা পালমোনারি হাইপারটেনশনের একটা ড্রাগ, এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং আবার আসছে, এবিপিএম। শর্ট কিউটি সিনড্রোম, এর আগে আসছিল লং কিউটি, এবার আসছে শর্ট কিউটি। রোল অফ স্ট্রেপ্টোকাইনেজ ইন স্টেমি, থ্রম্বোলাইসিসের ড্রাগটা এটাকে কিন্তু দিয়েছে। চেস্ট পেইন ভমিটিং নিয়ে একটা কোশ্চেন আসছে, চেস্ট পেইন ভমিটিং নিয়ে একটা পেশেন্ট আসছে, ইভালুয়েট করতে হবে, আপনারা পারবেন। শর্ট নোট দেখেন, হিমালয়ান পি। হিমালয়ান পিটা কি, কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় এপস্টেন অ্যানোমালিতে, অনেক বড় বড় পি। ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়ান পি। ভেন্ট্রিকুলার বাইজিমিনি, ডিগক্সিন, ক্যারোটিড সাইনাস, ডোয়াক। ডোয়াক খুব ইম্পর্টেন্ট। পালমোনারি হাইপারটেনশন, এটাও খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট কোশ্চেন গুলোতে পালমোনারি হাইপারটেনশন এবং পালমোনারি হাইপারটেনশনের ড্রাগ গুলো নিয়ে খুব কথা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বেন। এবং পালমোনারি হাইপারটেনশনের ডেফিনেশন কিন্তু এখন চেঞ্জ হয়েছে, আগে 25 অর মোর বলা হতো, এখন কিন্তু 20-র বেশি হলেই, 20 মিলিমিটার মার্কারির বেশি হলে কিন্তু সেটা পালমোনারি হাইপারটেনশন। শর্ট নোট, এইচওসিএম দেখেন, আবার এইচওসিএম আসছে। টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ভেরিসিগুয়াট, টফ, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, রিফ্র্যাক্টরি হাইপারটেনশন, অলরেডি কিন্তু মেডিসিনে একটা কোশ্চেন এসেছিল, ডক্টর সোমাইয়া অলরেডি আপনাদেরকে দেখিয়েছে সেই কোশ্চেনটা। এখানে আসছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এইখানে দেখেন আবারও অ্যাকিউট ব্রেথলেসনেস নিয়ে একটা রোগী প্রেজেন্ট করেছে, তাকে কিভাবে এভালুয়েট করবেন আপনারা লিখতে পারবেন। মিসড স্টেমি, এই জিনিসটা কিন্তু মিস স্টেমি, এই কোশ্চেনটা যখন আসে আমরা এটা কোথাও খুঁজে পাইনি, মিস স্টেমিটা কোথায়। তো পরে আসলে দেখলাম যে এটা নিয়ে খুব ছোট্ট করে 2018 সালে যে এমআই এর গাইডলাইন আছে, ইউনিভার্সাল ডেফিনেশন অফ এমআই, ওইখানে কিন্তু এই মিসড এমআই নিয়ে একটু কথা আছে। তো সুতরাং আপনাদের প্রতি আমার আরেকটা সাজেশন বলতে পারেন যে আপনারা প্রথম থেকেই গাইডলাইন গুলো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? গাইডলাইন কিন্তু আসলে একা পড়াটা একটু টাফ, এই জন্য অবশ্যই একজন সঙ্গী রাখবেন, আপনার গাইডলাইন পড়ার একজন পার্টনার রাখবেন। একজন বলবেন আর একজন শুনবেন। কোথাও যদি কনফিউশন হয়, দুজন মিলে সেটার অর্থ কি সেটা বোঝার চেষ্টা করবেন। গাইডলাইন যখনই পড়বেন, এটা কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অনেক বাড়ায় দিবে, এবং পরীক্ষার হলে আপনি এটা ফিল করবেন যে না, আপনি সব পারেন। ঠিক আছে, সুতরাং গাইডলাইন পড়তে হবে। আর আমরা তো আপনাদেরকে হেল্প করবোই, আপডেটস গুলো নিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। শর্ট নোট দেখেন, ট্রোপোনিন টি, কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেট এর আগে একবার এসেছিল। ডায়নামিক অস্কালটেশন, ইম্পর্টেন্ট। ডায়নামিক অস্কালটেশনের ইম্পর্টেন্সটা হচ্ছে এইচওসিএম, এমভিপি, এই দুইটাতে সবকিছু হচ্ছে আলাদা। ঠিক আছে, টাভি, আবারও টাভি আসছে। সিআরটি ডি, এর আগে কিন্তু সিআরটি আসছিল শুধু, আইসিডি সিআরটি আসছিল, এখানে শুধু সিআরটি ডি আসছে। এইটা দেখেন, এইটা হচ্ছে জুলাই 2024 এর একটা কোশ্চেন, আমি এই কোশ্চেনের পরীক্ষা দিয়েছিলাম। একটা পেশেন্ট, young patient, low grade fever for 6 weeks. Examination, he was emaciated, anemic, and there was splenomegaly. Also having early diastolic murmur in the precordium. আপনি কিভাবে ইভালুয়েট করবেন, কি কি আপনার ডিডি কি আসবে? তো দেখেন, প্রলং ফিভার, একটা আর্লি ডায়াস্টোলিক মারমার। আর্লি ডায়াস্টোলিক মারমার মানে হচ্ছে এয়ার অ্যাওরটিক রিগার্জিটেশন। প্রলং ফিভার, একটা চেঞ্জিং মারমার ও নিউ মারমার, আনটিল আদারওয়াইজ প্রুভেন দিস ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। সুতরাং ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস নিয়ে একটা বড় কোশ্চেন, 25 মার্কসের কোশ্চেন কিন্তু এসছে। সুতরাং আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসও পড়তে হবে, ভালো মতো পড়তে হবে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এবং রিমেটিক ফিভার, দুইটা নিয়ে আমাদের কিন্তু আসলে একটু ঝামেলা হয়। আমরা যদি প্রথম থেকে একটু দেখি,
ট্রিকি জায়গাগুলো দেখি, তাহলে আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। আবারও দেখেন শর্ট নোটে, হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, তারপরে দেখেন হচ্ছে গিয়ে হার্ট ফেলিউরের ক্লাসিফিকেশন। শর্ট নোট দেখেন ড্রাগ কোটেড বেলুন, আচ্ছা ডিসিবি। ডিসিবি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। রিসেন্ট যে আপনারা যদি কোনো কনফারেন্সে যেয়ে থাকেন, প্রত্যেকটা কনফারেন্সেই মোটামুটি ডিসিবি নিয়ে কথা হয়, সুতরাং ডিসিবি কিন্তু সামনে আসার মতো একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে। হার্ট ফেলিউর উইথ ইমপ্রুভড ইজেকশন ফ্র্যাকশন বলেছিলাম একটু আগে, ইনোকা, এটাও বলেছি, মিনোকা ইনোকা অ্যানোকা। আসছে কার্ডিও রেনাল সিনড্রোম, নর্মাল ইসিজি উইথ ইসচেমিক হার্ট ডিজিজ। ইসচেমিক হার্ট ডিজিজ আছে কিন্তু ইসিজি নর্মাল। বলতে পারবেন একটা উদাহরণ কোথায় হয়? আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। এইখানে দেখেন একটা 10 years old চাইল্ড উইথ সায়ানোসিস ক্লাবিং সিস্টোলিক মারমার ইন দ্য প্রিকর্ডিয়াম, মানে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, 10 বছরের একটা বাচ্চা, সায়ানোসিস ক্লাবিং সিস্টোলিক মারমার ইন দ্য প্রিকর্ডিয়াম। ডিফারেন্সিয়ালস কি হবে? তাইলে দেখেন ডিফারেন্সিয়ালস কি হবে, সায়ানোসিস ক্লাবিং সিস্টোলিক মারমার, তাইলে আপনাদের প্রথমেই কিন্তু টফের কথাটা, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ যেহেতু টফের কথা মাথায় আসবে, তাই না? এছাড়া আর কি কিসে আসতে পারে? সিস্টোলিক মারমার যেহেতু ভিএসডি তে সিস্টোলিক মারমার হয়, কিন্তু ভিএসডি তে কি সায়ানোসিস ক্লাবিং হবে? এটা তো অ্যাসায়োনিক, কিন্তু যদি শান্ট রিভার্সাল হয় তখন হইতে পারে, যদি আইসেনমেঞ্জার ডেভেলপ করে তখন হইতে পারে, তাহলে এইগুলাই ডিডিতে আসবে। আচ্ছা, এর আগের ইয়ারে একটু সেম টাইপের একটা কোশ্চেন আসছিল, একটু দেখাই, আমি বোধহয় স্কিপ করে গেছি সেটা। আরেকটা কোশ্চেন এসেছিল, সেটাও এরকম একটা কোশ্চেন ছিল, সায়ানোসিস ক্লাবিং, এবং আচ্ছা আপনারা একটু দেখলে পাবেন, এরকম একটা কোশ্চেন টফের আরেকটা কোশ্চেন আরেকবার এসছে। ঠিক আছে, তো দেখেন কোশ্চেনও কিন্তু মোটামুটি একই টপিক দিয়ে বড় কোশ্চেন রিপিটেশন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আবারও শর্ট নোট দেখেন, পেরিকার্ডিয়াম কার্ডিওমায়োপ্যাথি টাভি, টাভি আবার আসছে। ইকোকার্ডিওগ্রাফিক ইভালুয়েশন অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আবারও আসছে। ভেরিসিগুয়ার, এর আগে ভেরিসিগুয়ার আসছিল, এর সাথে আসছে ফেনারেনন। ফিনারেনন একটা নতুন ড্রাগ, এইটা আমরা হার্ট ফেলিউর উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশনে আমরা ইউজ করি, যার সাথে হচ্ছে গিয়ে রেনাল ইম্পায়ারমেন্ট আছে এবং ডায়াবেটিস আছে। এটা হচ্ছে গিয়ে একটা নন স্টেরয়েডাল এমআরএ, এখন কিন্তু আমরা খুব ইউজ করছি। এবং ফিনারেনন নতুন ড্রাগ যেহেতু, এই জন্য ইম্পর্টেন্ট, একবার এসে আবারও আসতে পারে সামনে। এই পেপারে না আসলে মেডিসিনে আসতে পারে, এমনকি বেসিকেও কিন্তু আসতে পারে আপনাদের ফার্মাকোলজি পোর্শনে, হ্যাঁ। পিপিএম ইমপ্লান্টেশনের আগে কি ইভালুয়েশন করতে হবে? পিপিএম পেসমেকার খুব ইম্পর্টেন্ট, পেসমেকার নিয়ে বড় কোশ্চেন এসছে, ছোট কোশ্চেন এসছে। আপনাদের অসপিতে পিপিএম এর ইসিজি থাকবে, বোর্ড ভাইভাতে পিপিএম আপনাদেরকে ইয়ে দিতে পারে, ইনস্ট্রুমেন্ট হিসেবে দিতে পারে, পিপিএম নিয়ে কোশ্চেন হবেই, সুতরাং পেসমেকার নিয়ে খুব ভালো দখল থাকতে হবে। ওকে, একদম লাস্ট টার্মের কোশ্চেন এটা, হ্যাঁ। লাস্ট টার্মের কোশ্চেনটা দেখেন, আহ, এই যে একদম আগের টার্মের জানুয়ারি 2025 এর লাস্ট কোশ্চেনটা ছিল পিপিএম নিয়ে, জুলাই 2025 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে পিপিএম নিয়ে। এটা 65 years old diabetic man with history of PPM implantation 8 years back, presented with recurrent syncope, syncope এবং পিপিএম, এটাকে ইভালুয়েট করতে হবে। তো সুতরাং দেখেন কোশ্চেনের রিপিটেশন কিভাবে হয়, টপিক রিপিটেশন কিভাবে হয়। তো সুতরাং আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা ক্র্যাক করা খুবই জরুরি, খুবই খুবই জরুরি, এবং এই জিনিসটা প্রথম থেকে করবেন। ইনশাল্লাহ পরীক্ষা হলে একটা ভালো কনফিডেন্স নিয়ে যাবেন। আমরা অনেকেই যে ভুলটা করি যে প্রথম থেকে আমরা কোশ্চেন সলভ করতে চেষ্টা করি না, পরীক্ষার আগে কোশ্চেন নিয়ে বসি, তখন কিন্তু আসলে একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, প্রথম থেকে থাকলে আপনার কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের দখল অবশ্যই ভালো থাকবে, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। আচ্ছা, ডিভাইস থেরাপি ইন হার্ট ফেলিউর এর আগে আসছিল, আবারও আসছে। শর্ট নোট দেখেন এখানে, পিসিএস K9 ইনহিবিটর, এটা একটা নতুন নতুন ড্রাগ, এটা আমাদের লিপিড ম্যানেজমেন্টের জন্য নতুন ড্রাগ, PCSK9 ইনহিবিটর। দুইটা দুইটা ড্রাগ আছে এর মধ্যে, নামগুলা একটু কঠিন, ইভালোকুমাব অ্যালিরোকুমাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আবারও রিপিটেশন হইতে পারে। আচ্ছা, এটা নিয়ে যেহেতু কথা বললাম, 2025-এ একটা নতুন গাইডলাইন এসছে, আহ লিপিডের একটা গাইডলাইন। এখানে কিন্তু নতুন কিছু ড্রাগ নিয়ে, আমি যেহেতু রিসেন্ট পড়েছি এটা, নতুন কিছু ড্রাগের উপরে এমফাসাইজ দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বেম্পিডয়েক অ্যাসিড। আপনারা বেম্পিডয়েক অ্যাসিড নিয়ে অলরেডি
যারা কোর্সে আছেন অলরেডি আপনারা এটা পড়ছেন বা প্রিপারেশন নিয়েছেন আমি জানি। এজিটেমাইব, এটাও আপনারা, এটা নিয়ে আপনারা জানেন। এবং রিসেন্টলি সব ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও কিন্তু এজিটেমাইবের কম্বিনেশন নিয়ে এসেছে অ্যাটোভাস্টেটিনের সাথে রোসুভাস্টেটিনের সাথে। তো এইটাও ইম্পর্টেন্ট। এছাড়া দুইটা নতুন ড্রাগ নিয়ে এই গাইডলাইনে কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইভিনাকুমাব। নামটা কিন্তু এই পিসিএসকে9 ইনহিবিটরের ইভালোকুমাব অ্যালিরোকুমাবের মতোই, কিন্তু দিস ইজ নট পিসিএসকে9 ইনহিবিটর। ইভিনাকুমাব, এটা হচ্ছে অ্যাঞ্জিওলাইপোপ্রোটিন 3 ইনহিবিটর। নতুন ড্রাগ যেহেতু, এটা আপনারা একটু দেখবেন, সামনে পরীক্ষায় দিয়ে দিতে পারে। আর আরেকটা ড্রাগ হচ্ছে ভোলানেসরসান। ভোলানেসরসান এইটা হইলো আপনার হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়ার ম্যানেজমেন্ট। যখন ইজি লেভেল যখন 750-র বেশি থাকে, তখন এটা ইউজ করা হয়। এবং স্পেশালি এটা কারো যদি ফ্যামিলিয়াল হাইপার কাইলোমাইক্রোনেমিয়া সিনড্রোম থাকে, তাদের ক্ষেত্রে ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এই ড্রাগটাও কিন্তু নতুন। সুতরাং এই দুইটা আপনারা একটু একটু দেখবেন। ঠিক আছে। এখন মিনোকা আবারও আসছে, আইভাস খুবই ইম্পর্টেন্ট। ক্যাথ ল্যাব রিলেটেড যে কোনো শর্ট নোট দিয়ে দিতে পারে। আইভাস ওসিটি ইম্পর্টেন্ট দুইটাই। রিস্ট্রাটিফিকেশন অফ এইচসিএম, আবারও এইচসিএম আসছে। কার্ডিয়াক এমআরআই, এর আগে কিন্তু একবার ওই যে নন ইনভেসিভ টেস্ট গুলা, সিসিএস এর নন ইনভেসিভ টেস্ট গুলো দিয়েছিল, এবার শুধুমাত্র কার্ডিয়াক এমআরআই আসছে। তাহলে দেখেন, আমরা জাস্ট 2020 থেকে 2025 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম, যে কোশ্চেনের কিন্তু ভালোই রিপিটেশন হয়। হুবহু কোশ্চেন রিপিটেশন না হলে টপিকের প্রচন্ড রিপিটেশন, আর নতুন আপডেট গুলা চলে আসছে। তো সুতরাং আপনারা যদি এটা প্রথম থেকে ক্র্যাক করতে থাকেন, আপনারা ইনশাল্লাহ আহ ভালো করবেন। আর আপনারা আহ, উম, যদি সিনাপসের সাথে থাকেন, আমরা তো আপনাদের এই ইয়েগুলা ধরিয়ে দিব ইনশাল্লাহ। আমরা যতটুকু জানি বা আমরা যেখানে থেকে এসেছি সেটা ধরিয়ে দিব। আর তো এখন থেকেই ভালো মতো প্রিপারেশন নিতে থাকেন, আহ পড়তে থাকেন। যারা ফার্স্ট ইয়ারে আছেন তারা চেষ্টা করবেন নতুন জিনিসগুলোকে জানার। যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা নতুন জিনিসগুলোকে তো জানবেনই, কিন্তু আপনি যেটা অলরেডি পড়ে এসেছেন সেটাকে ঝালাই করবেন। ঠিক আছে। আর প্রতিদিন আমি সবসময় একটা কথা বলি দিন শেষে, যে আপনি আজকে যাই পড়লেন, ঘুমাইতে যাওয়ার আগে অথবা আপনি যখন চা খাবেন বসে বসে, একটু চিন্তা করবেন যে আজকে সারাদিনে যে কাজগুলা করলেন অথবা আজকে সারাদিনে যে পড়াশোনাটা করলেন, এখান থেকে আপনি নতুন কি শিখলেন। আপনি যদি নতুন একটা টপিকও বা দুইটা লাইনও শিখতে পারেন, সেটাই আপনার অ্যাচিভমেন্ট। ঠিক আছে। এইটাতে আপনার আহ আপনি নিজেকে একজন সামনে সব মানে একজন কনফিডেন্ট কার্ডিওলজিস্ট হিসাবে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমার আপনাদের সাথে এতটুকুই আলোচনা ছিল। তো আমি একটু আগে যে কথাটা বললাম যে আজকে নতুন কি শিখলাম, তো এই যে আপনাদের সাথে আমি প্রায় প্রায় 40 মিনিটস কথা বললাম। তো অ্যাটলিস্ট নতুন কিছু তো শেখা উচিত, তাই না? আসেন একটা নতুন জিনিস শিখি। লেটস লার্ন এ নিউ টার্ম টুডে। একটা নতুন টার্ম, এটা হচ্ছে সুইসাইড লেফট ভেন্ট্রিকল। আপনারা হয়তো কেউ কেউ জেনেও থাকতে পারেন, কেউ যদি জেনে না থাকেন, আসেন এই জিনিসটা আমরা একটু জানি। তো সুইসাইড লেফট ভেন্ট্রিকল একটা কম্পারেটিভলি নিউ টার্ম, এবং এইটা হচ্ছে আহ, একটা ট্যাভার, পোস্ট ট্যাভারের একটা কমপ্লিকেশন হিসাবে এটা আসে। তো পোস্ট ট্যাভার কি আমরা জানি যে ইয়েতে সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিসে আমরা কিন্তু ট্যাভার করি, তাই না? তো সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিসে কি হয়? অ্যাওরটিক স্টেনোসিসে এই যে অ্যাওরটিক ভালভটা তো অনেক ন্যারো হয়ে যায়, যে কারণে আমাদের আফটার লোড অনেক বেশি থাকে। তো আফটার লোড বেশি থাকার কারণে এই আমার প্রেসার যখন বাড়ে, তখন কিন্তু এই প্রেসার বাড়ার কারণে এলভিটা অনেক হাইপারট্রফিড হয়। তো আমি যখন ট্যাভার করে দেই অ্যাওরটিক স্টেনোসিসে, তখন তো আফটার লোডটা কমে যায়। তো যে কারণে এই যে আমার হাইপারট্রফিড ওয়ালটা তখন এলভি ক্যাভিটির উপরে এত প্রেসার দেয় যে সাডেন একটা এলভি কলাপস হয়। এটাই হচ্ছে সুইসাইড লেভেল ভেন্ট্রিকেল। দ্যাট মিনস আমার ট্যাবার করার পরে হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। দিস ইজ সুইসাইড লেভেল ভেন্ট্রিকেল। এবং এই জিনিসটা কিন্তু দেখেন, আপনারা যদি এইচওসিএম পড়ে থাকেন, দিস দিস থিং ইজ মানে মোরলেস সিমিলার উইথ এইচওসিএম। তো সুতরাং এটার ম্যানেজমেন্টও আমাকে দিতে হবে এইচওসিএম এর ম্যানেজমেন্টের মতো। দ্যাট মিনস ডিহাইড্রেশন রাখা যাবে না, একটা পেশেন্টের বেটা ব্লকার দিয়ে রাখতে হবে, হার্টবিটটা আমাদের একটু কমায় রাখতে হবে। তো ঠিক ওরকম। তো দিস ইজ সুইসাইড লেফট ভেন্ট্রিকেল। এটা রিলেটিভলি কমন টার্ম, সামনে শর্ট নোটে যে কোনো সময় চলে আসতে পারে। তো আমরা আজকে একটা এই 40 মিনিট ডিসকাশনে একটা নতুন জিনিস শিখলাম।
তো ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মি টুডে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে একটা জিনিস আমি সবসময় বলি যে faith and prayer both are invisible but they make impossible things possible. So always pray, set goals, make a plan, work hard. You will definitely succeed, and always be thankful to God and stay humble to your colleague, to your patients, and to your family. Thank you very much. সুমাইয়া আছেন? সুমাইয়া কি আছেন? জি ভাইয়া, জি ভাইয়া আছি, হ্যাঁ। আছি ভাইয়া। ভাইয়া ওই যে আমাদের অফারটা নিয়ে একটু যদি বলে দিতেন ভাইয়া। আচ্ছা, অফারটা নিয়ে তো এটা একটা অফার দিয়েছে এখন। এটা আমার মনে হয় মুন্না সাহেব যদি থাকেন, আপনাদের কি অফার আছে একটু বলে দেন, এটা মনে হয় তাহলে ভালো হয়। মুন্না সাহেব আছেন? জি স্যার, আছি। আচ্ছা ঠিক আছে, মুন্না সাহেব আপনার অফারটা নিয়ে আপনি একটু বলে দিয়েন। আর পার্টিসিপেন্ট আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় মুন্না সাহেব আপনাদেরকে এই অফার, সিনাপস একটা অফার দিচ্ছে, এটা বলে দিবেন। কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। মুন্না সাহেব তাহলে আপনি অফারটা কি আছে বলে দেন, একটু সবাইকে জানিয়ে দেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আমাদের সিনাপসের 7 বছর পূর্তি উপলক্ষে আমাদের সিনাপসে চলছে সিনাপস গ্লোরি অফার। আমাদের ডিকার্ড ফাইনাল, আমাদের এই যে শর্ট ব্যাচটা জানুয়ারি থেকে জুলাই 2026 পর্যন্ত, এই 6 মান্থ ব্যাচে আমাদের 40% অফার চলতেছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কাইন্ডলি নক করবেন। আমি এখানে আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু জানাবেন আমাকে, আমি বাকি ডিটেলসটা পাঠিয়ে দিব। এবং আমাদের যে টপিক রুটিন রুটিন ওয়াইজ যে টপিকগুলো আছে সেগুলো পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে আজকে আমরা সেশনটা এখানেই শেষ করি নাকি মুন্না ভাই, রিয়াসাত ভাই? আমরা তাহলে আজকের মতো বিদায় নিই ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে যে নেক্সট উইক থেকে আমাদের ইনশাল্লাহ সেশন শুরু হচ্ছে, তাই না মুন্না ভাই? আমাদের জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে শুরু করব। এবং হ্যাঁ, আপনারা যারা অলরেডি অ্যাডমিটেড আপনারা একটু আমাদেরকে জানাবেন যে আপনারা আসলে কোন টপিকটা দিয়ে শুরু করতে আগ্রহী। আমরা চাচ্ছিলাম, রিয়াসাত ভাই বলছিলেন যে আমরা ভালভুলার কনজেনিটালটা পড়ে ক্লিনিক্যালটা দিয়ে স্টার্ট করি আর কি। ক্লিনিক্যালটা দিয়ে শুরু করলে আপনাদের হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা আপনারা রেগুলার করতে পারবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। রিটেন প্লাস ক্লিনিক্যাল, আর এর ফাঁকে ফাঁকে আমরা বেসিক এভাবে স্টার্ট করব। তো আমরা হচ্ছে রুটিনটা ইনশাল্লাহ পুরোপুরি কমপ্লিট করে আমরা সামনে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। আর ভাইয়া আর কিছু বলে যদি শেষ করতে চান তাহলে আমি আমার তরফ থেকে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে সেশনগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের সেশনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।